ভাইয়া আমাকে 10,000 টাকা ধার দিবেন? রাতে রুমে শুয়ে গল্প লিখছি, হঠাৎ ফোনের মধ্যে স্ক্রিনের উপর একটা মেসেজ ভেসে উঠল। আমি মেসেজটা দেখে আইডির ভিতরে ঢুকলাম। আইডির নাম নীল প্রজাপতি। প্রোফাইলে কোনো পিকচার নেই, ফেক আইডি মনে হচ্ছে, তাই কোনো রিপ্লাই দিলাম না। 5 মিনিট পর আইডি থেকে আবারও একটা মেসেজ আসলো। ভাইয়া আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু আমাকে দয়া করেন। আমি কয়েকদিনের মধ্যেই ফেরত দেওয়ার চেষ্টা করব। আমি একটু অবাক হলাম। এ কেমন মানুষ ভাই, কথা নেই বার্তা নেই, প্রথমেই টাকা চেয়ে বসলো। তারপর আমি বিরক্ত হয়ে মেসেজে রিপ্লাই দিলাম, কে আপনি? আমি দিশা। সরি, আপনাকে চিনি না। কিন্তু আমি আপনাকে তো চিনি, আর আমি আপনার গল্পের একজন ফ্যানও বলতে পারেন। প্লিজ আমাকে আপনি ফিরিয়ে দেবেন না? আমি অনেক আশা নিয়ে আপনাকে মেসেজ দিয়েছি। আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে? প্রোফাইলে তো কোনো পিকচার নেই, ফেক আইডি তো মনে হচ্ছে। প্লিজ আমাকে বিশ্বাস করেন, আমি অনেক বিপদে পড়েছি। না হলে আপনার থেকে কখনোই চাইতাম না। আমি মোটেও এই ধরনের মেয়ে না। আপনি যে মেয়ে, আমার তো এটা বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, নাম্বার দেন, আমি ফোন দিচ্ছি, তাহলে তো বিশ্বাস করবেন। আমি ভাবলাম একটু মজা নেই, তারপর বললাম ওকে। তারপর বললাম +917033242199। ভিউয়ার্স অনেকে আমাদের নাম্বার চান, তো এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, তো চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। চলুন গল্পে ফেরা যাক। দেখলাম 1 মিনিট পর একটা আননোন নাম্বার থেকে একটা ফোন আসলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠলো। আসসালামু আলাইকুম। কণ্ঠটা শুনে আমি ধপাস করে খাটে বসে পড়লাম আর শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, হায় 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 হায়, এটা কণ্ঠ নাকি অন্য কিছু? মনে হচ্ছে সত্যি কোনো নীল প্রজাপতি আমার কাছে এসে গুনগুন করতেছে। জন্মের পর কত কেজি মিষ্টি মুখে দিলে যে এমন একটা সুন্দর কণ্ঠ ভেসে আসে, তা হিসাবে আর বলতে পারলাম না। আমার ভাবনা বিচ্ছেদ ঘটালো সেই মেয়েটি, সেই মিষ্টি সুরের কণ্ঠে। ওপাশ থেকে আবারও বলে উঠল। কি হলো, কথা বলছেন না কেন? সেলাম দিয়েছি। আমি তোতলাতে তোতলাতে বললাম, ও ও ওয়ালাইকুম আসসালাম। এখন বিশ্বাস হয়েছে তো আমি মেয়ে? জি। প্লিজ আমাকে হেল্পটা করেন না, অনেক বিপদে পড়েছি। কি সমস্যা বলেন? আমি পরে বিস্তারিত আপনাকে জানাবো, এখন এত কিছু বলতে পারবো না। কেন জানি মেয়েটাকে হেল্প করতে মনটা সায় দিল। তারপর বললাম, ঠিক আছে, আপনার বিকাশ নাম্বার দেন। এইটাই আমার বিকাশ নাম্বার, এই নাম্বারে সেন্ড করেন। ঠিক আছে বলেই ফোনটা কেটে দিলাম। তারপর তারপর আমি তার নাম্বারে 1,000 টাকা পাঠিয়ে দিলাম। অনলাইন থেকে একটু পরে দেখলাম মেয়েটি আবারও মেসেজ দিয়েছে। থ্যাংক ইউ, আপনার এই ঋণ আমি কখনোই ভুলবো না। সমস্যা নেই। এখন রাখছি, পরে আমি নক দেব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি শুধু সিন করলাম। তারপর শুধু আমি সিন করলাম। সেদিনের মতো গল্প লেখা শেষ করে শুয়ে পড়লাম। ও, আপনাদের তো আমার পরিচয় সম্পর্কে বলাই হয়নি। চলুন আমার পরিচয় সম্পর্কটা বলা যাক। বরাবরের মতোই আমি রাকিব, বাসা বগুড়া জেলাতে। খুব দুষ্টু প্রকৃতির ছেলে আমি। বগুড়া আজিজুল হক কলেজের অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছি। বাবা মায়ের একমাত্র সন্তান, তাই অনেক আদরের। বাকিটা গল্প থাকলে জানতে পারবেন। প্রত্যেক দিনের মতো আম্মু আমাকে ঘুম থেকে ডেকে তোলে। আজকেও তার মোটেও বিপরীত হলো না। রাকিব, হুম। উঠবি নাকি ঝাড়ু নিয়ে আসবো? আম্মু এমন করো কেন? একটু ঘুমাতে দাও না প্লিজ। কলেজে যাবি না? যাও তো, কয়টা বাজে? 8:30। কি? জি আমার নবপুত্র। আগে ডাক দেবে না? আপনি কবে সকালে উঠলেন শুনি? ধ্যাত বলে ওয়াশরুমে দিলাম দৌড়। ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি করে কলেজের উদ্দেশ্য দিতেই আম্মু তখনই বলে উঠল, কিরে, নাস্তা করবি না? না আম্মু, ক্যান্টিনে করে নেব। বলে বাইক নিয়ে সোজা কলেজের দিকে চলে আসলাম। কলেজে এসে আমি তো অবাক, কারণ বাইক নিয়ে সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি আমার বন্ধু মেহেদি, রানা আর মিতু আগে বসে আছে, আর মেহেদি আর ঋতু রিলেশনশিপে আছে। আমি বাইকটা পার করে ওদের কাছে গেলাম, গিয়ে বললাম, হয়েছে তোদের দুই নিব্বে নিব্বে, আর প্রেম করতে হবে না, অনেক প্রেম করেছিস। কাবাব মে হাড্ডি, চলে আসিস। হ্যাঁ, তোদের ঝামেলা হলে এবার আমার কাছে আসিস, খুব ভালো করে হেল্প করব। সরি দোস্ত, তুই ছাড়া আমাদের আর কে আছে বল? তেল দেওয়া বন্ধ কর বন্ধু। তোরা এগুলো বন্ধ করতো। চল, ক্লাসে যাবি না? আজকেই তো শেষ ক্লাস,
তারপর রোজা আর ঈদের জন্য কলেজ 1 মাস ছুটি। চল শেষ ক্লাসটা করে আসি। আসছে আর একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই খবরদার, হাসবি না তোরা। দোস্ত, কালকে আমার সাথে একটা সুন্দর ঘটনা ঘটে গেছে রে। কি হয়েছে রে মামা, খুইলা বলতো। তারপর আমি কালকে রাতে সব ঘটনা ওদেরকে সব কিছু খুলে বললাম। ওরা শুনে তো সবাই হা করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মেহেদি বলল, এটা কে? তুই সুন্দর ঘটনা বলেছিস। তো কি বলবো? এগুলো মেয়েদের ধান্দাই এটা। তুই তো পুরাই ফাইসে গেছিস মামা। তোর টাকা দেওয়া মোটেও উচিত হয়নি। এই টাকাটা তুই মোটেও ফেরত পাবি না। আমার মন বলছে ও মোটেও এরকম না। তোর মন তো কত কিছুই বলে, লেখক মানুষ। কিন্তু তোর এই ধারণা ভুল প্রমাণিত হবেই। ওর কণ্ঠে মায়ায় পড়ে গিয়েছি। এটা দিয়েই ছেলেদের ঘায়েল করে টাকা হাতিয়ে নেয়। ও আবারও নখ দিবে দেখিস। তুই সেই আশা নিয়ে বসে থাক। চল ক্লাসে যাব। বলে সবাই উঠে ক্লাসের দিকে রওনা হলাম। আমি সেখানে এখনও ধ্যানের মতো হয়ে বসেছিলাম। ওরা যে কখন উঠে গেছে বুঝতেই পারিনি। কিছুক্ষণ পর পাশে তাকিয়ে দেখি ওরা কেউ নেই। আমার থেকে প্রায় 20 গজ দূরে চলে গেছে। আমি পিছনের দিকে জোরে বললাম, এই দাঁড়া, আমিও যাবো, আমারে ফেলে রেখে গেছিস কেন? তারপর আমরা সবাই মিলে ক্লাসের উদ্দেশ্যে রুমে চলে আসলাম। যথারীতি একে একে 3টা ক্লাস শেষ হলো। ক্লাসের মাঝে রোজা আর ঈদের জন্য ছুটি নোটিশ দিয়ে দিল। ক্লাস শেষ করে ক্যাম্পাসে এসে বসলাম। ঋতু বলল, আজকে থেকে তো কলেজ 1 মাস ছুটি, চলো আজকে একটু ঘুরে আসি, আবার 1 মাস পর দেখা হবে। আইডিয়া খারাপ না, যাওয়া যায়। তারপরে আমার বাইকে রানা আর আমি, আর মেহেদির বাইকে মেহেদি আর ঋতু উঠেছে। মেহেদি ঋতুকে পিছন থেকে জোরে ধরছে। শালার গার্লফ্রেন্ড থাকলে এমনই হয়। আজকে একটা গার্লফ্রেন্ড নেই বলে পিছনে ছেলেকে বসিয়ে নিয়ে যাচ্ছি। শুধু দর্শক হয়ে ওদের পিছন পিছন ঘুরতেছি। আজকে একটা গার্লফ্রেন্ড থাকলে হয়তো আমাকে এভাবে জড়িয়ে থাকতো। আহ, কি ফিলিংস! যাই হোক, আমরা বাইকে করে অনেক জায়গায় ঘুরলাম। তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রাতের দিকে বাসা ফিরলাম। কলিং বেল বাজাতে আম্মু এসে দরজা খুলে দিল। খুলে আম্মু আমাকে জিজ্ঞাসা করলো, কি রে, সেই সকালে কলেজের জন্য বের হয়েছিস আর কেবল ফিরলি? এত দেরি হলো কেন? আজকে কলেজ থেকে 1 মাসের জন্য ছুটি দিয়েছে, তাই ফ্রেন্ডদের সাথে একটু ঘোরাঘুরি করতে বেরিয়েছিলাম। আমি খাবার দিচ্ছি, ফ্রেশ হয়ে খেতে আয়। আমি বাইরের থেকে খাবার খেয়ে এসেছি আম্মু, তোমরা খেয়ে নিও। বলে আমি নিজের রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। বিছনায় এসে একটু অনলাইন হয়ে গেলাম। অনলাইনে এসে আগের সেই নীল প্রজাপতি আইডিটা চেক করলাম, দেখলাম অফলাইন। আজকে সারাদিন অনলাইনে আসেনি। মেসেজ দেখতে শুরু করলাম। শত শত মেসেজের ভিড়। শূন্যতার ফিল করতে লাগলাম। মনের ভিতরে একটা অজানা ভয় কাজ করতে লাগলো। মেয়েদের কথাটাই কি সত্যি হয়ে যাবে? মেয়েটা কি আমার সাথে চিটার করলো নাকি টাকা নিল? চিট করে টাকা নিল নাকি? এবারে কি সত্যি আমার মনটা ভুল প্রমাণিত হবে? এইসব ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে গেল। তারপর বেশ কিছুক্ষণ থেকে অফলাইন থেকে গল্প লিখে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডেকে ঘুম ভাঙলো। রাকিব, রাকিব, তুই এত অলস কেন? ওঠ এক্ষুনি। আম্মু, আজকে তো ক্লাস নেই, আজকে অন্তত ঘুমাতে দাও প্লিজ। অনেক ঘুমিয়েছিস, এবার ওঠ, 10টা বাজে। উঠে কি করব তুমি বলো? একটু বাজারে যা, আমি লিস্ট করে দিচ্ছি। আমি পারবো না, তুমি আব্বুকে বলো। তোর আব্বু অফিসে চলে গেছে। আমি কি কখনো বাজার করেছি? আমি ওসব পারবো না। করিসনি বলেই তো আজ থেকে করবি। তোর কলেজ 1 মাসের ছুটি, এই 1 মাস বাজার তুই করবি। আমি পারবো না। তাহলে তোর খাওয়া বন্ধ। আম্মু, এমন করো কেন? যাবি নাকি তোর ফোনটাও আসার মারবো? এই না না, আমার লাইফের সবচেয়ে কাছের সঙ্গে আমার ফোন। ওর কিছু হলে আমি বাঁচবো না। তোর নাটক বন্ধ কর আর তাড়াতাড়ি যা। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। বলে আম্মু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নিচে চলে আসলাম। এসে হালকা পাতলা নাস্তা করে আম্মুর দেওয়ার লিস্টটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আজ বুঝলাম বাজার করাটা সত্যি অনেক কষ্টের বিষয়, কষ্টের কাজ। বাপরে, আব্বু যে কেমন করে বাজার করে বুঝি না। হয়তো একেই বলে পরিবারের দায়িত্ব। যাই হোক, প্রায় ঘন্টাখানেক বাজারে ঘোরাঘুরি করে আম্মুর দেওয়ার লিস্ট অনুযায়ী সব শাকসবজি মাংস কিনে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় এসে আম্মুকে হাতে বাজার দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। এসে একেবারে গোসল করে নিলাম। খাটে হেলান দিয়ে শুয়ে আছি। আবারও মেয়েটির কথা মনে হতে আবারও অনলাইনে গেলাম, কিন্তু রাতের মতোই আবার সে অফলাইন। অনলাইনে আসার কোনো নাম গন্ধই নেই। আমার মনটা মলিন হয়ে গেল, কেননা আজকে মেয়েটি অনলাইনে আসেনি। তারপরে গল্পের কমেন্ট সেকশন চেক করলাম। তারপরে অফলাইনে চলে গেলাম। মনে হচ্ছে মেয়েদের কথাই হলো।
রুমে ভালো লাগছিল না, তাই ছাদে চলে আসলাম। মেহেদিকে একটা ফোন দিলাম। মেহেদি ফোন রিসিভ করতে, হ্যালো। দোস্ত বল কি খবর? তোর কথাই মনে হয় সত্যি হলো রে। তোরে আগেই বলেছিলাম, তুই তো আমার কথা বিশ্বাস করলি না। কি করব এখন বুঝতে পারছি না। ওর কণ্ঠের মায়ায় পড়ে গেছি। তুই লেখক মানুষ, মোটেও তোর এই আচরণ শোভা পায় না। তাহলে এখন আমি কি করব? শোন, এক কাজ কর, বিকেলে লেকের পাড়ে চলে আয়। আমি রানা আর ঋতুকে আসতে বলছি। একসাথে কিছুক্ষণ আড্ডা দিলে তোরও ভালো লাগবে। ঠিক আছে। চিন্তা করিস না বেশি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ বলে ফোনটা কেটে দিলাম। তারপর নিচে এসে দুপুরে খাওয়া দাওয়া করে রুমে আসলাম। কিছুক্ষণ পর বিশ্রাম নিয়ে বিকেলে বাইকটা নিয়ে লেকের পাড়ে চলে আসলাম। এসে দেখে মেহেদি আর ঋতু আগে থেকে বসে আছে আর প্রেম করছে। ওদের কাছে গিয়ে বললাম, ও এই জন্য আসতে বলছিস যেন তোরা প্রেম করতে পারিস, তাই না? তোর কি কথা সব সময় আমাদের জন্য রেডি থাকে? আমাদের মাঝে কথার মাঝে রানা চলে আসলো। এসে বলল, কিরে, গ্রুপ স্টাডি শুরু হয়েছে? কিসের গ্রুপ স্টাডি? কেন, মেহেদি তো বললো বিকেলে নাকি তোরা সবাই গ্রুপ স্টাডি করবি, তাই আমাকেও আসতে বলছিস? কিরে মেহেদি, বিদ্যাসাগর কি বলে? আমাকে এভাবে ঠকাতে পারলি তুই? ওর কথা শুনে আমরা সবাই অবাক হয়ে জোরে জোরে হাসতে লাগলাম। তারপর সবাই মিলে হেসে কিছুক্ষণ আড্ডা দিলাম। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। কলিং বেল বাজাতে আম্মু এসে দরজা খুলে দিল। তারপর আম্মু বলল, তোর এই রাত করে বাড়ি ফেরার অভ্যাস কবে ত্যাগ করবি বলতো? আরে আম্মু এরকম করছো কেন? এখন থেকে পড়াশোনা নেই, তাই একটু একা একা রুমে বসে থাকতে কি করব, তাই একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছিলাম। খাইতে আয়। ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম। রুমে এসে ঘুমানোর আগে অনলাইন হয়ে চেক করলাম, কিন্তু ফলাফল আবারও শূন্য পেলাম। মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রায় 4 দিন কেটে গেল। 5 দিনের দিন রাতের বেলায় আমি গল্প লিখছি। হঠাৎ একটা মেসেজ আসলো, টুম করে শব্দ হলো। একটা মেসেজ আসলো। অতি আগ্রহ নিয়ে ফোনটা হাতে নিয়ে চেক করে দেখলাম। ওপেন করতে দেখি মেসেজটা কার ছিল? নীল প্রজাপতি আইডি থেকে। মেসেজটা দেখে দিশেহারা হয়ে গেলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি সাথে সাথে রিপ্লাই দিলাম, ওয়ালাইকুম আসসালাম। ফোন দিতে পারি? ওকে দেন। তারপর কিছুক্ষণ পরেই দিশা ফোন দিল। আমি ফোন দিতে কথা না বলে আমি বললাম, এই মেয়ে, এই একটা ছেলের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া, এটা কোন ধরনের ভদ্রতা? আমার বন্ধুরা ঠিকই কথা বলেছে, তোমরা মেয়েরা এরকমই ধান্দাবাজ। কথার মধ্যে ছেলেদেরকে পড়িয়ে এভাবে টাকা নেন। ভাইয়া, আপনি যেরকম ভাবছেন আমি সেই রকম মেয়ে না। সেট আপ, চোরের মায়ের বড় গলা। এই আমার টাকা কবে ফেরত দেবেন বলেন তো, ধান্দাবাজ মেয়ে কোথাকার। এইভাবে আমি দিশাকে আরও কিছুক্ষণ ধরে বকলাম, কিন্তু আশ্চর্যের বিষয় শুধু শুনেই গেল, একটা প্রতিউত্তরও করলো না। একটু পর আমি বললাম, কি হলো, চুপ করে আছেন কেন? বুঝতে পারলাম দিশা কান্না করছে, হয়তো একটু বেশি বলে ফেলেছি। একটু পর দিশা বলল, সত্যি আমি ওই রকম মেয়ে নয় ভাইয়া। টাকাগুলো আমি কেন নিয়েছিলাম জানেন? কেন? চুরির অপবাদে। মানে বুঝলাম না। কিছু না, পরে শুনেন কখনো এই অভাগীর গল্প। আমি এখনই শুনতে চাই। আমাকে ডাকছে, আমি পরে কখনো বলবো। আর হ্যাঁ, আমি আপনার টাকা খুব শীঘ্রই ফেরত দিয়ে দেব, চিন্তা করবেন না। আমি ওই রকম মেয়ে না ভাইয়া। আজকে খুব সুন্দর কথা আমারে বলেছেন, শুনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। শুনুন। জি বলেন। সরি। কেন? তখন রাগের মাথায় কি না কি বলে ফেলেছি। আসলে এর মধ্যে আমাদের বন্ধুরা অনেক বাজে কথা বলছিল, মনটা খারাপ করে ফেলছিলাম, ওই জন্য ওইসব বলেছি। আমি সত্যি অনেক দুঃখিত। সমস্যা নেই, এইসব শুনে আমার অভ্যেস হয়ে গেছে, আর কষ্ট হয় না। তবে আপনার কাছ থেকে এটা আশা করেছিলাম না। আমি ভাবছিলাম আপনি আমাকে বুঝবেন। সরি বললাম তো, আর আপনাকে অভিযোগ করার চান্স দেব না, কথা দিলাম। আপনি তো বলেছিলেন আপনি আমার গল্পের ফ্যান, তাই লেখক হিসেবে কি ক্ষমা পাওয়ার যোগ্যতা হয় না আমি? আরে কি বলেন, অবশ্যই আমি ক্ষমা করে দিয়েছি। তাহলে প্রমাণ দেন ক্ষমা করেছেন। ক্ষমা করার আবার প্রমাণ কেমন দেয়? আমাকে তুমি করে ডাকলে ভাববো ক্ষমা করেছেন। আপনি খুব চতুর মানুষ। বুঝছি ক্ষমা করেননি। আচ্ছা যাও তুমি। থ্যাংক ইউ। এখন আমি ডাকছি, পরে কথা হবে। ভালো থাকা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ বলে এই ফোনটা কেটে দিলাম। আজকে অনেক খুশি লাগতেছে। খুশি মনে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে আম্মুর ডাক শুনে ঘুমটা ভেঙে গেল। হঠাৎ মাঝরাতে আম্মুর ডাক, কেন, কোনো সমস্যা হলো না তো আবার? তারপর আমি তাড়াতাড়ি করে রুমের দরজা খুলে দিয়ে বললাম, কি হয়েছে আম্মু, সকাল তো হয়নি এখনো, মাঝরাতে ডাকছো কেন, কোনো সমস্যা? না, সমস্যা হবে কেন? তাহলে ডাকছো কেন?
আরে আজ থেকে তো রোজা শুরু, ভুলে গেলি? রোজা থাকবি না? আমি একটু ভেবে বললাম, তাই তো, আজ থেকে তো রোজা শুরু, আমি তো ভুলেই গেছিলাম। ধ্যাত, ঘুম ভাঙলো আম্মুর কথায়। আম্মু বলো, কি রে, এরকম হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? চল, ফ্রেশে সেহরি করে নিবি। আম্মু আমি রোজা থাকবো না। কেন? তুমি তো জানো আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। 1 মাস দিনের বেলা না খেলে কিছুই হবে না। চল না আমি যাব না। চল বলছি, তোকে না নিয়ে আমি যাব না। প্রতিবার তোকে ছাড় দেওয়া যাবে নাকি? আল্লাহর হুকুম পালন করতে শেখ। বলে আম্মু আমাকে নিচে হিস্ট্রে টেনে নিয়ে চলে গেল। ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করে ওয়াশরুমে ঢুকে দিল। আমি কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাড়ি আসলাম। খাওয়ার সময় আম্মু আমাকে বলল, আম্মু আমি থাকতে পারবো না, বিশ্বাস করো। শাট আপ, চুপচাপ খা। তারপর চুপচাপ খেয়ে আমি রুমে চলে আসলাম। রুমে গিয়ে একটু অনলাইনে কমেন্ট সেকশন চেক করতে ঢুকলাম। চেক করে যে বাইরে হতে যাব তখন দেখি দিশার মেসেজ আমার চোখের সামনে ভেসে উঠলো। মনে মনে খুশি হলাম। আরে বাহ, এ তো মেঘ না চাতে বৃষ্টি। তাই এর সাথে সাথে আমিও রিপ্লাই দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? ফোনে কথা বলি। আমার ফোনে ব্যালেন্স নেই। আমি ফোন দিচ্ছি। ঠিক আছে। তারপর আমি দেরি না করে দিশাকে ফোন দিলাম। ফোন রিসিভ করতে উপাস থেকে বলে উঠলো। হ্যালো। সাথে সাথে কলেজে হাত দিয়ে একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বললাম, উফ, এই কণ্ঠটা আমি পাগল করে দেবে আমাকে। বারবার এই কণ্ঠের মায়ায় পড়ে যাচ্ছি। ধ্যান ভাঙলো আবারও সেই মিষ্টি সুরের কণ্ঠে। কি ব্যাপার, ফোন দিয়ে চুপচাপ আছেন কেন? আরে না কিছু না। কি নানা করছেন? না না কিছু না। তো কি করছেন বললেন না তো? আম্মু জোর করে রোজা রাইখে দিল। কেন রোজা রাখতেন না? আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। আল্লাহর হুকুম অমান্য করবেন, 30 দিন কষ্ট করতে পারবেন না। না না, কোনো মানে না। রোজা না রাখলে আমিও আপনাদের সাথে কথা বলবো না। এই না। তাহলে রাখবেন তো? চেষ্টা করব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? প্রতিদিন আমার সাথে কথা বলতে হবে। আপনার মায়া জড়ানো কণ্ঠে শুনে হয়তো আমার রোজা পালন করতে পারবো। বেশি মায়ায় জড়ায়েন না, তাহলে আপনিও নিজেই কষ্ট পাবেন। সেটা আমি বুঝবো, আপনি রাজি কিনা তাই বলেন। ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। আপনার ওই মায়া জড়ানো কণ্ঠ শুনে আমি সব শর্ত মানতে রাজি। তাই? জি, এখন বলেন আপনার কি শর্ত? ওকে, শর্তটা হলো আপনাকে এই 1 মাস রোজা রাখতে হবে, একটা মিস হলে কথা বলবো না, আর সাথে 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। কি পারবেন তো? জানি প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু আমি তাতেও রাজি। তাহলে আমিও আমার কথাটা রাখবো, প্রতিদিন কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম স্যার। এইভাবে দিশার সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে দিশা বলল, এখন আমি রাখছি, ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনিও মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, আপনি কথা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। তারপর ফোন রেখে আমি ওয়াশরুমে চলে গিয়ে অজু করতেই এর মধ্যেই ফজরের আজান দিয়ে দিল। তারপর অজু করে পাঞ্জাবিটা গায়ে দিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার সময় আম্মু আমাকে দেখে ফেললো আর বলল, রাকিব, কই যাস এখন? মসজিদে আম্মু, নামাজ আদায় করতে। কি? হা করে থেকো না, মাসে ঢুকে যাবে, তোমার আবার রোজা কিন্তু হালকা হয়ে যাবে। আমি গেলাম। তবু আম্মু আমার দিকে হা করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই ছেলে আবার কি হয়েছে? যে ছেলে 10টার আগে ঘুম থেকে ওঠে না, না তুললে তো হয়েই গেছে, আজ ফজরের আজান দিতে পড়ছে, আজকে ফজরের আজান পড়তে যাচ্ছে। যাই হোক, নামাজ পড়ে এসে বিছানায় গায়ে এলে দিতে ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠে দেখি 12টা বেজে গেছে। মনে মনে নিজেকে ভাবলাম, কি মরার ঘুম দিছিলাম, 12টা বেজে গেছে আর টেরও পেলাম না। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে এসে খাবারের টেবিলে বসতে বসতে বললাম, আম্মু ক্ষুধা লাগছে, খেতে দাও। ওই, তুই না রোজা আছিস? ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। তারপর আম্মুকে বললাম, ও সরি বলেই আমি ছাদে চলে আসলাম। রাস্তাটা অনেক ফাঁকা, রোজার দিন, তাই হয়তো দোকান পাশান তেমন খোলা নেই, কিন্তু সত্যি বলতে খুব ক্ষুধা লাগছে। যাই হোক, একটু পরে রুমে আসলাম। রুমে এসে ফোন হাতে নিয়ে দেখি দিশার মিস কল। তো আবার 15 বার আমাকে মিস কল দিয়েছে। আমি সাথে সাথে কল ব্যাক করলাম। ফোন ধরতে ওপাশ থেকে আসসালামু আলাইকুম। কণ্ঠটা শোনার সাথে সাথেই আমার বুকটা ধক করে উঠতে লাগলো। তারপর আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম ম্যাম। তো রাইটার স্যারের ঘুম ভাঙলো? ভাঙছে। আপনি কথা দিয়ে আপনি ভুলে গেলেন আমার কণ্ঠ শুনবেন বলে। আশায় ছিলাম। তা ফজরের নামাজ পড়েছেন? মহারানীর হুকুম কি আর অমান্য করতে পারি?
শক্তিশালী নই, দুর্ভাগা মেয়ে বললেই ভালো হতো। কেন? পরে কখনো বলবো। না, আপনাকে আজ বলতেই হবে। আপনি সেই দিন বলতে চেয়েও বলেননি। আমি আজ আপনার লাইফের ঘটনা শুনবো। কি এমন হয়েছিল যে এমন বলছেন? পরে কখনো শোনেন। আপনি বলবেন কিনা বলেন। ঠিক আছে, আপনি গোসল করে জোহরের নামাজ আদায় করে আসেন, এসে একটা নখ দিবেন, তখন বলবো। সত্যি তো? সত্যি। রোজা রেখে মিথ্যা কথা কেন বলবো? ঠিক আছে, রাখতে রাজি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ বলে আমি ফোনটা কেটে দিয়ে গোসল করতে নিলাম। তারপর আবারও নামাজ আদায় করতে গেলাম। আম্মু শুধু অবাক হচ্ছে। কিছুক্ষণ পর মসজিদে এসে দিশাকে একটা মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম। দিশা কিছুক্ষণ পর রিপ্লাই দিল, ওয়ালাইকুম সালাম। নামাজ আদায় করেছেন? জি, আপনি? মাত্রই করলাম। ওকে, এখন বলেন আপনার লাইফের ঘটনা কি? এতটা লিখতে পারবো না, ফোন দেন। বলে আমি দিশাকে কল দিলাম। সাথে সাথে দিশা ফোনটা রিসিভ করে বলল, এখন বলেন কি জানতে চান? প্রথম থেকে পুরোটা শুনতে চাই। তারপর দিশা বলতে লাগলো। আমি একটা এতিম মেয়ে। আমি আবারও দিশাকে জিজ্ঞাসা করলাম, মানে কি? জি, ঠিকই শুনেছেন, আমি একজন এতিম মেয়ে। আপনি কি এখন একাই থাকেন? না, একা থাকবো কেন? তাহলে কার সাথে থাকেন? আমার বাবা, ছোট ভাই মানে চাচ্চুর বাসায় থাকি। তবে এমনি এমনি না, তাহলে কাজের লোক হিসেবে। মানে? প্রথম প্রথম আমাকে ভালোবাসলো, পরবর্তীতে আমার চাচির বুদ্ধিতে আমাকে দিয়ে বাসার সব কাজ করায়। সব কাজ করিয়েও এখন ঠিক মতো খাইতে দেয় না। একবেলা খাইলে 2 বেলা না খেয়ে থাকি। কাপড় দেওয়া তো দূরের থাক, ওনার একটা মেয়ে আছে না, আমার যে 6 মাসের বড়, আমার থেকে 6 মাসের ছোট। তার যত পুরানো কাপড় সে আমাকে সেগুলো পরতে দেয়, আর সেটা পরেই আমি ঈদের আনন্দ ভোগ করি। মাঝে মাঝে মনে হয় এত সুন্দর পৃথিবীটা আমার জন্য না, মনে হয় আমিও আম্মুর কাছে চলে যাই। এখন আমি একজন অবহেলিত এতিম মেয়ে। মনে হয় দুনিয়ার জন্ম নেওয়ার আমার জীবনের সব থেকে ভুল। বলে দিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি স্পষ্ট শুনতে পারছি দিশা কান্না করছে। দিশার কথাগুলো শুনে অজান্তেই আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। তারপর আমি দিশাকে শান্ত করে বললাম, প্লিজ আপনি এভাবে বলবেন না। মনে এত কষ্ট জমা রেখেছেন। আর কে বলেছে আপনার কেউ নেই? হ্যাঁ, যেহেতু আমার সাথে সব শেয়ার করেছেন, তার মানে মনে করবেন আমি আপনার আপন, আর আমি আপনার লাইফের একজন। জানেন তো, এগুলো ভেবে যখন মন খারাপ থাকে তখনই আপনার গল্প পড়ি, আমার মন ভালো হয়ে যায়। আপনি আমার মন ভালো হওয়ার একটা কারণ, তাই তো আপনার সাথে কথা বলি। আমি অন্য ছেলেদের সাথে কখনোই কথা বলি না। আর বলতে হবে না, আমি রাজি। যখনই মন খারাপ হবে তখনই ভাববেন তোমার জন্য কেউ আছে। উফ সরি আপনি। সমস্যা নেই, তুমি তুমি করে বলতে পারেন। তাহলে তুমি বলো, তাহলে আমিও বলবো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। নিশা কিছুক্ষণ চুপ থাকার পরে বলছে, তুমি আমার মন ভালো হওয়ার কারণ বলে সেদিন সাহস করে তোমায় মেসেজ দিয়েছিলাম আর টাকা চাই। সেদিনকার জন্য আমি অনেক লজ্জিত। না জেনে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি, আর তুমিও আমাকে ক্ষমা করে দিও। আরে সমস্যা নেই, এইগুলো কথা চাচা চাচি তো বোনের কাছে শুনে শুনে অভ্যাস হয়ে গেছে, তাই আমি কষ্ট পাইনি। দেখো দেখো আমারে কিন্তু তুমি ছোট করতেছো। সরি বলেছি না আমি? আচ্ছা যাও, করবো না। তো তুমি সেদিন বলেছিলে চুরির অপবাদে টাকা নিয়েছিলে, ব্যাপারটা বুঝলাম না। তারপর দিশা আবার বলল, আমাকে সকালে উঠে থালা বাসন ধুতে হয়, তারপর ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে দিতে হয়। সে প্রতিদিনের মতো সেদিনও আমাকে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছিলাম। দিশা, এই ফকিন্নি হারাম জাতি, বের হ তাড়াতাড়ি। চাচির চিৎকারে চাচা আর চাচার বোন সহ আমিও বের হয়ে আসলাম। চাচি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তখন চাচা চাচিকে বলল, চুপ করো না, ও হয়তো নেয়নি। তুমি চুপ করো, চোরকে সাপোর্ট করলে তোমারও খবর আছে। চাচা আর কিছু বলল না, চুপ করে রইল। তখনই আমি বললাম, কি হয়েছে চাচি? কি হয়েছে বুঝতেছিস না হারাম জাতি? সত্যি বুঝতে পারছি না, একটু খুলে বলবেন কি হয়েছে? আমাদের ঘর থেকে 10,000 টাকা কে নিয়েছে? বিশ্বাস করেন চাচি, আমি নিইনি, আমি তো দেখিও নি। বলার সাথে সাথে আচমকা চাচি আমার গলায় 2টা থাপ্পড় মেরে দিল। থাপ্পড়টা অনেক জোরে মারছিল, তাই চোখ দিয়ে অজান্তে আমার চোখে পানি চলে আসলো। সেদিন চাচিকে কিছু বলতে চেয়েও বলতে পারিনি, হয়তো ভয়ে বলতে পারলাম না। তারপর চাচি আবার বলতে লাগলো, হারাম জাদি, চুরি করিস আবার মুখে মুখে মিথ্যা কথাও বলিস? চোরের মায়ের বড় গলা, তাই না? তোকে এখানে রাখতে দেয়াই আমাদের ভুল। বল টাকা কোথায় আর কি করছিস?
বিশ্বাস করো চাচ্ছি আমি টাকা সত্যিই নিইনি। আবার মিথ্যা কথা বলিস, মেয়েরে তোর মুখ ভেঙে দিব। চাচি আর যাই করো এই চুরির অপবাদটা দিও না। ভালোই ভালোই বল টাকা কোথায় রাখছিস। তুই তো আমাদের রুমে যাতায়াত করিস, তুই ছাড়া আর কেউ নেয়নি। চাচিকে অনেক বোঝালাম যে টাকা আমি নেইনি, কিন্তু সে কোনোভাবেই বুঝলো না, বরং আমাকে অনেকভাবে টর্চার করে, অত্যাচার করে। সব শেষে আমাকে গরম খুন্তির ছেঁকাও দিয়েছে, পিঠে এখনো পোড়া দাগ আছে। বলেছে একদিনের মধ্যে টাকা না দিলে আরও বেশি করে খুন্তির ছেঁকা দিবে। ফ্ল্যাশব্যাক শেষ, বর্তমান। তাই সেই দিন রাতে এইরকম বাধ্য হয়ে তোমাকে মেসেজ দিয়েছি ওইসব বলি। বলে দিশা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ওকে আমি কী বলে যে সান্ত্বনা দেবো সেটা আমি বুঝতে পারছি না। একটা মেয়ে কীভাবে এতটা কষ্ট নিয়ে হাসি খুশি থাকতে পারে, সবাইকে মেনে নিতে পারে। তারপরে আমি অনেক কষ্টে তাকে সান্ত্বনা দিয়ে তার কান্না থামালাম। তারপর কিছুক্ষণ পর আমি দিশাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দিশা, তুমি পড়াশোনা করো না এখন? ওনাদের বাসার সব কাজ করেই মন পায় না, পড়াশোনার সময় পাবো কখন? তাই আমাকে পড়াশোনা করায় না। একবার পড়াশোনা করবো বলে ঠিক করেছিলাম, তার জন্য মারও খাইছি। এত কিছু সহ্য করে ওখানে থাকো কেন? কী করবো তাহলে তুমিই বলো। আমার এই দুনিয়ায় আপন বলতে তো কেউ নেই। আমি একটা অবহেলিত এতিম মেয়ে। এখানে বাসার সব কাজ আর মার খেয়ে হলেও একবেলা খাবার আর পুরনো কাপড় তো পাচ্ছি। আমার মতো মেয়ের এটাই তো অনেক। দিশা, তোমাকে একটা রিকোয়েস্ট করি। করো। আমি তোমার মতো এরকমভাবে জীবনযাপন লড়াই করে মানুষ আমি কখনো দেখিনি, তাই তোমাকে আমি একবার দেখতে চাই। কেমনে দেখবা? আমার ইনবক্সে তোমার একটা পিক দাও। পসিবল না। কেন? কারণ আমার বড় ফোন নেই, বাটন ফোন ব্যবহার করছি। তাহলে ফেসবুক চালাও কেমনে? বাটন ফোনেও ফেসবুক চালানো যায়, সেই জন্য তো রিপ্লাই করতে দেরি হয়। ও বুঝলাম। আচ্ছা শোনো, আজকে তো অনেক কথা বললাম, এখন রাখছি, পরে আবার কখনো কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো আর ভালো থেকো। আর তুমিও। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। তারপর আমরা ফোনটা কেটে দিলাম। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আম্মু আমাকে ডাক দিল। রাকিব ওঠ, ইফতারের সময় হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5:50 বেজে গেছে। 12 মিনিট পর তাই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করতে আসলাম। নিচে গিয়ে দেখি আম্মু আমার পছন্দের সব খাবার রান্না করেছে, সাথে সাথে আমার পছন্দের চিকেন বিরিয়ানি ইফতারের মুখের সামনে নিয়ে বসে আছি। আম্মু বলল, এই সময় ইফতার মুখের সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সব মনের ইচ্ছা পূরণ করেন। রাকিব, তুই তোর মনের ইচ্ছা আল্লাহর কাছে চেয়ে নে। ঠিক আছে আম্মু। তারপরে আমি আমার কয়েকটা মনের কামনা আল্লাহর কাছে চেয়ে নিলাম। কিছুক্ষণ পর আজান হয়ে গেল আর আমরাও সবার সাথে সাথে ইফতার ছেড়ে নিলাম। পরিবারের সবার সাথে একসাথে ইফতার করার মজাটাই আলাদা। এটা এক অন্যরকম শান্তি লাগে। যাই হোক, ইফতার সেরে আমি আর আব্বু মসজিদের মাগরিবের আজান নামাজ পড়তে আদায় করতে গেলাম। নামাজ আদায় করে এসে রুমে কিছুক্ষণ গল্প লিখলাম। এর সাথে আজান দিতেই নামাজে গিয়ে নামাজ আদায় করে তারাবির নামাজ করে চলে আসলাম। এসে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে অনলাইন হয়ে গেলাম। দেখি দিশা অফলাইনে, তাই একটু মনটা খারাপ হয়ে ফেসবুকে নিউজ স্ক্রল করতে লাগলাম। কিছুক্ষণ পর দিশা একটা মেসেজ দিল। আসসালামু আলাইকুম প্রিয় রাইটার স্যার, কী করো? নামাজ পড়েছো? খাবার খাইছো? রুমে আসলাম, নামাজ পড়েছি, খাইছি। আজকে আম্মু আমার জন্য মজার চিকেন বিরিয়ানি রান্না করেছে। বাহ। তুমি কি খাইছো? আমি এখনো খাইনি, চাচা চাচি আর রিয়া খাচ্ছে। তুমি তো খাও। তাদের সাথে আমার খাওয়া নিষেধ। ওরা খেয়ে গেলে বাকি যা থাকে ওইটা আমার জন্য। তারপর খেয়ে সবার বাসন আমাকে মাজতে হবে। ওর কথাগুলো শুনে সত্যি আমার মনটা খারাপ হয়ে গেল। একটা কেমন মেয়ে এত কষ্ট সহ্য করছে। তারপরে দিশা আবার বলল, কি হলো? কিছু না। তুমি তাহলে ঘুমিয়ে পড়ো, সেহরির সময় আবার উঠতে হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ বলে আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রতিদিন দিশার সাথে কথা, আস্তে আস্তে আমি দিশার একটা মায়ায় জড়িয়ে যাই। দিশাকে আমার অনেক ভালো লাগতো। আস্তে আস্তে আমি দিশাকে না দেখেও ভালোবেসে ফেলছিলাম। একদিন দিশার সাথে কথা বলার সময় আমি দিশাকে বললাম, আস্তে আস্তে আমি দিশার একটা মায়ে জড়িয়ে যাই। দিশাকে অনেক আমার ভালো লাগতো। আস্তে আস্তে আমি দিশাকে না দেখে ভালোবেসে ফেলেছি। দিশাকে প্রপোজ করার আগে আমার বন্ধুদেরকে জানানো দরকার, তাই মেয়েদিকে ফোন দিলাম। হ্যালো, বল। তোর তো কোনো খবরই নেই, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। তোকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। বল।
তারপর আমি আর দিশার ব্যাপারে সব কিছু খুলে বললাম। ও সব কিছু শুনে অনেকটা অবাক হয়ে বলল, কি বলছিস এগুলো? না দেখে কি ভালোবাসা যায়? অবশ্যই যায়, আমি ওকে প্রপোজ করতে যাচ্ছি। দোস্ত, তুই এই ভুল করিস না, পরে পস্তাবি কিন্তু। চুপ কর শালা, আগের বার তো বলেছিলি ও ধোঁকাবাজ, কিন্তু শেষে আমার কথাই সত্যি হলো। এটা ভালোবাসার মামলা, তুই ভুল করছিস না। এইবারে আমার মন বলছে আমি ঢুকবো না, রাখছি আমি। রাকিব শোন, আর কিছু না শুনে আমি মেহেদির ফোনটা কেটে দিলাম। আর আমার নিজের প্রতি বিশ্বাস আছে, এবারও দিশা আমাকে ঠকাবে না। একদিন দিশার সাথে কথা বলার সময় আমি দিশাকে বললাম, দিশা একটা কথা বলতাম, কিন্তু একটা কেন, হাজারটা বলো, আমি শুধু তোমার কথাই তো শুনতে চাই। কীভাবে যে বলবো বুঝতেই পারছি না। আরে বলো তো। দিশা, তোমার আইডির নাম তো নীল প্রজাপতি, কিন্তু আমি তোমাকে আমার নীল প্রজাপতি বানাতে চাই। তুমি কি হবে আমার নীল প্রজাপতি? মানে কি? কি বলো রাকিব, বুঝতেছি না। এদিকে দিশা হতবাক হয়ে হা হয়ে আছে। তার নিজের চোখে বিশ্বাস করতে পারছে না একজন রাইটার তাকে প্রপোজ করেছে। দিশার উত্তর না পেয়ে আমি আবার বললাম, কি হলো, চুপ আছো যে? আমি কি বলবো বুঝছি না তো রাকিব। তোমার যা ইচ্ছা বলো, চাইলে বকতে পারো, কিন্তু প্লিজ আমার সাথে কথা বলা বন্ধ করো না। আমি যে তোমার মায়ায় পড়ে গিয়েছি। কি বলবো সত্যিই আমি বুঝছি না। দেখো, তোমার জন্য আমি অনেকটা শুদ্ধে গেছি, প্লিজ। আমি কখনো এভাবে কাউকে রিকোয়েস্ট করিনি। আমি পরে বলি। ঠিক আছে, আজ বলতে হবে না, তুমি সময় নাও, ভেবে চিনতে বলো। ঠিক আছে। আজ রাখছি তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ বলে ফোনটা কেটে দিলাম। তারপর কিছুক্ষণ পর ইফতার সেরে কিছুক্ষণের পরে রুমে এসে রেস্ট নিলাম। মনে একটাই চিন্তা, দিশা কি আমার প্রপোজালে রাজি হবে? যাই হোক আজান দিতে নামাজ পড়তে চলে আসলাম। ইশারের নামাজও তাবারিয়া পড়ে রাতের খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে শুয়ে এসে রুমে একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো দিশার ফোন পেয়ে। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঘুম ঘুম নিয়ে বললাম, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আরে কথা, আমি দিশা। উঠো বলছি, সেহের সময় হয়ে গেছে, রোজা রাখবে না? ও সরি, আমি বুঝতে পারিনি। ধন্যবাদ উঠিয়ে দেওয়ার জন্য। উঠে ফ্রেশ হয়ে নাও, সেহুরে খেয়ে আমাকে নখ দিও। ওকে বলে ফোনটা রেখে দিলাম। ফ্রেশ হয়ে নিচে যেতে আমু বলে উঠলো, কি রে, আজকে তো আমি ডাকি দেইনি, উঠলি কেমনে? ও তুমি বুঝবে না। বল, মেয়েটাকে। আমি অবাক হয়ে বসলাম। কিসের মেয়ে আম্মু? যে তোর মতো বাদরকে ঠিক করছে। আগে তো নামাজ পড়তেই যাইতি না, এখন ওর কথায় যাস, আবার ঘুম থেকেও ডেকে তোলে। আম্মু কি বলো এসব? আমি এমনিতেই ভালো, তুমি তো আমাকে ভালো করেই চেনো, তাই না? থাক, আমাকে বুঝাতে আসিস না, আমি তোর মা, ওই বয়স আমিও পার করে এসেছি। এখন বল, মেয়েটাকে। দিশা। বাহ, সুন্দর নাম। তা দেখতে কেমন? তোর কাছে কোনো পিক আছে? আমাকে দেখা। পিক নেই। মানে? মেয়েটাকে দিশা মানে আমি ওকে কখনো দেখিনি। দেখিসনি মানে কি? না দেখেই ভালোবাসা? না দেখেও আমি ওকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো আম্মু, ও অনেক ভালো একটা মেয়ে। তুই কিভাবে বুঝলি? তুই তো ওকে দেখিসনি। তারপর আমাদের মধ্যে যেসব ঘটনা ঘটেছে আমি আম্মুকে সব খুলে বললাম। আম্মু শুনে বলল, মেয়েটির জন্য সত্যি অনেক খারাপ লাগছে। তুই অনেক ভালো করেছিস। সত্যি মেয়েটি ওই বাড়িতে অনেক অবহেলিত। হুম। তা ও যে তোকে ভালোবাসে সেটা তোকেও বলেছে? না আম্মু, আমি ওকে প্রপোজ করেছি, ও সময় নিয়েছে আমার থেকে। আমি তোদের জন্য দোয়া করছি। থ্যাংক ইউ আম্মু, লাভ ইউ। আই লাভ ইউ টু সোনা। এখন আয়, সেরিটা করে নে। ঠিক আছে। তারপর আমরা সবাই মিলে সেহারি করে নিলাম। সেহারি করে রুমে আসতে মনে পড়লো দিশার SMS দিয়ে বলেছিল, তাই তাড়াতাড়ি করে অনলাইনে গেলাম আর দিশাকে SMS দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাওয়া শেষ? হ্যাঁ শেষ। তুমি খাইছো? না, ওরা খাচ্ছে। দিশা, বলো। আমার কথা কি ভাবলা? কোন কথা? আমার প্রপোজালের কথা। ভেবেছি। তাহলে তোমার উত্তরটা কি? দেখো রাকিব, আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। তুমি তো সব কিছুই জানো। কিছুক্ষণ পর রিপ্লাই দিল, আমি তোমার সব কথা জেনেও তারপরে আমি তোমাকে ভালোবেসেছি, অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, সব কিছু জেনে কেন পাগলামি করছো? আমি তোমার সাথে সারা জীবন থাকার জন্য পাগল। তোমার সাথে আমি থাকার জন্য পাগল। প্লিজ রাকিব, পাগলামি করিও না। তোমার সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে আছে সামনে। সেই ভবিষ্যৎ আমি তোমার সঙ্গে কাটাতে চাই।
আমি কখনোই তোমার সুন্দর জীবনটা নষ্ট করতে পারবো না। আমি এতিম মেয়ে, তুমি কোথায় আর আমিই বা কোথায়? তোমাকে কল্পনা করা আমার জন্য অনেক। এটা কি তোমার শেষ কথা? প্লিজ বোঝার চেষ্টা করো। আমার সারা জীবন বন্ধু হয়ে থাকবো, আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকবো। আচ্ছা রাখছি, আল্লাহ হাফিজ। রাকিব শোনো। না শুনে ফোনটা কেটে দিলাম। দিশা আমাকে এভাবে বুঝিয়ে সুন্দরভাবে আমাকে রিসেট করে দেবে ভাবতেই পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে যে দিশা আমাকে এভাবে রিসেট করে দিল। শুয়ে কিছুক্ষণ নীরবে কান্না করলাম। ফজরের আজান আদায় করতে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে ঘুম থেকে উঠতে পারিনি। উঠতে উঠতে দুপুর হয়ে গেছে। কান্না করার জন্য চোখগুলো লাল হয়ে গেছে। তাই ওয়াশরুমে গিয়ে নিজেকে গোসল করিয়ে একেবারে নামাজ আদায় করতে চলে গেলাম মসজিদে। নামাজ আদায় করে এসে আমি আমার রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। ফোনটা হাতে নিয়ে দেখি দিশা অনেকবার কল আর SMS দিয়েছে, কিন্তু আমি SMS এ কোনো রিপ্লাই দিলাম না, আর কলটাও ব্যাক করলাম না। আম্মু বুঝে গেছে কিছু একটা হয়েছে, তাই ইফতারের আগে আম্মু আমার রুমে আসে আর বলে, রাকিব কি হয়েছে তোর? সারাদিন রুমের মধ্যে ঘাপটি মেরে বসে আছিস কেন? কই কিছু হয়নি তো। দেখ, আমি তোর মা, আর মা হয়ে সন্তানের কষ্টটা বুঝবো না? আর রাতেও তো ঘুমাসনি মনে হয়, চোখগুলো লাল হয়ে আছে। বল আমাকে, দিশার সাথে কি কিছু হয়েছে? তারপরে আমি আম্মুকে অবাক করে দিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদলাম। আম্মু আমার কান্না দেখে শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। আমি এখন নিশ্চিত বুঝে গেছি কিছু একটা হচ্ছে। আম্মু আমাকে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে বলল, রাকিব বল আমাকে কি হয়েছে? আমি তোর আম্মু, তো তোর সব সুখ দুঃখ দেখার দায়িত্ব আমার। তবু আমি কান্না করে যাচ্ছি। কিছুক্ষণ পর আম্মু বলল, আম্মু দিশা আমাকে রিজেক্ট করে দিয়েছে। কারণ কিছু বলেছে? হুম, কি বলেছে? আমার লাইফে এসে নাকি আমার জীবনটা নষ্ট করতে চায় না, এর জন্য। এখানেও তোর চিন্তা করছে, মানে সেও তোকে অনেক ভালোবাসে। কি বলছো কি এগুলো? ঠিকই বলছি, তুই চিন্তা করিস না, দেখবি সেও তোকে ভালোবাসার কথা বলবে। কিভাবে? একটা কাজ কর, বলো কি কাজ? কয়েকদিন অনলাইনে যাস না, সাথে ফোনটাও সুইচ অফ করে দে। কি বলছো এগুলো? কেন? যা বলছি তাই কর, তাহলেই 7 দিন পর ফলাফল পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। এখন মন খারাপ না করে চুপচাপ ইফতার করতে আয়। ঠিক আছে বলে আম্মু নিচে চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। কিছুক্ষণ পর আজান দিতে ইফতার শেষ করে নিলাম। ইফতার শেষ করে আর মসজিদে নামাজ আদায় করতে গেলাম না, রুমে গিয়ে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষ করে ভালো লাগছিল না, তাই একটু ছাদে গেলাম। সন্ধ্যার শহরের রূপটা দেখে আমার মনটা অনেকটা ভালো হয়ে গেল। অনেকটা রোমান্টিক ওয়েদার, কিন্তু এই রোমান্টিক ওয়েদারের মধ্যে দেশের সাথে কথা বলতে খুব ইচ্ছা করছে, কিন্তু আম্মু নিষেধ করেছে সবুরে নাকি নেওয়া ফলে, তাই আমিও সবুর করছি। ফোনটা সুইচ অফ করে রেখেছি। আরও কিছুক্ষণ ছাদের থেকে রুমে চলে আসলাম। একটু পরে ইশারের আজান দিয়ে দিল, তাই আমি অজু করে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে চলে গেলাম। তারপরে নামাজ শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করে নিলাম। রুমে এসে এই সময় দিশার সঙ্গে কথা বলতাম, কিন্তু আজ আর বলা হলো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। এইভাবে 7টা দিন কেটে গেল। এভাবে 7টা দিন দিশার সাথে কোনো কথা বলা হয়নি। আমার কাছে 7 জন্মের মতো যেন মনে হচ্ছিল। কীভাবে যে এই 7 দিন আমি পার করেছি নিজেও জানি না। 7 দিন পর আমি আমার ফোনে সুইচ অফ চালু করলাম। চালু করার পরে এতগুলো SMS মিস কল আউট, আসলে আমি নিজেকে অবাক হয়ে গেলাম। SMS আর মিস কল, ফোন কয়েক মিনিট পর পর ফোন। আমার ফোনটা যেন হ্যাং করতে লাগলো। আর তার চেয়ে অবাক হলাম, বিশেষ হলো SMS আর মিস কল আউট যা ছিল সবগুলো দিশার। এই 7 দিনে দিশা আমাকে 99টা SMS আর 160টা মিস কল দিয়েছে। এগুলো পেয়ে আমি অনেকটা খুশি হয়ে গেলাম। মনে মনে লুঙ্গি ডান্স দিতে লাগলাম আর বললাম, আম্মুর কথাই তাহলে সত্যি হলো। এইসব ভাবতে ভাবতে দেখি ফোনের স্ক্রিন আবারও দিশার নাম্বারে ভেসে উঠল। মানে দিশা আমাকে ফোন করলো। ধরবো কি ধরবো না বুঝতে পারছি না। ওর সাথে কথা বলতে আমার অনেক ইচ্ছা করছে, তাই ফোনটা রিসিভ করে ফেললাম। ফোন রিসিভ করতে ওপাশ থেকে দিশা আমাকে বলে উঠল, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? কিছু কি হয়েছে তোমার? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। না, আমার কি হবে? তাহলে 7 দিন অনলাইনে আসোনি কেন? আর ফোনও বন্ধ কেন? এমনিতেই। তুমি এইভাবে মনমরাভাবে কেন কথা বলছো? এমনিতেই। শুধু এমনিতেই বলছো, আর কিছু বলার নেই? কি বলবো? তুমি অনেক খারাপ। বলে দিশা কান্না করতে শুরু করলো। তারপর আমি বললাম, আরে হুদাই কান্না করছেন কেন? তুমি আর সবার মতো খারাপ, আমাকে শুধু কষ্ট দাও। কিভাবে তোমাকে কষ্ট দিলাম? এতদিনে অনলাইনে আসোনি কেন?
আর ফোনও তো বন্ধ রেখেছ। আমাকে এভাবে কষ্ট দেওয়ার মানে কি? আমি এলেই বা কি আর না এলেই বা কি, কারো তো কিছু যায় আসে না। মারবে একটা থাপ্পড়। তুমি খুব খারাপ, আমাকে শুধু কষ্ট দাও। এই তোমার ভালোবাসা? তোমাকে আমি সবার থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তুমি তো আমাকে অনেক কষ্ট দাও। তুমি আমাকে আর ভালোবাসো না। কে বলেছে ভালোবাসি না? তুমি সেদিন আমাকে বলেছিলে। না ভালোবাসলে কি আর কথা বলতাম? বোকা ছেলে কথাকার। তোমার গল্প যখনই পড়ি তখনই তো আমার মন ভালো হয়ে যায়। আমার মন ভালো হওয়ার একমাত্র কারণ তো তুমি। তাই তখন থেকেই তো তোমাকে আমার অনেক ভালো লাগে, মনে মনে অনেক ভালোবেসে ফেলি। কিন্তু পরে ভাবি তুমি কোথায় আর আমি কোথায়, তাই তোমাকে জানাতে ভয় পাই। যেদিন তুমি আমাকে প্রপোজ করেছিলে সেদিন বিশ্বাস করো আমি যে কতটা খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি রাকিব। তুমি আমাকে আর এইভাবে কষ্ট দিও না প্লিজ। তুমি যা বলবে আমি তাই করব। তবুও প্লিজ আমার সাথে কথা বলা বন্ধ করো না, আমি যে মরে যাব। তোমার মাঝে আমি একমাত্র বাঁচার আলো দেখতে পাই। তুমি যদি আমার সাথে এমন করো তাহলে আমার বেঁচে থাকার প্রদীপটা যে নিভে যাবে। বলে দিশা ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল। দিশার কথাগুলো শুনে আমার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। মনে মনে আমি আম্মুকে ধন্যবাদ দিলাম, আম্মুর ওষুধ কাজ দিয়েছে। তারপরে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে দিশাকে বললাম, আমাকে মাফ করে দাও। আজকের পর থেকে আমার দ্বারা আর তুমি কখনো কষ্ট পাবে না। আমি তোমাকে আমার রাজরানী করে রাখবো। সেদিন আমি বলতে পারিনি, তবে আজ আমি বলতে চাই। কি কথা বলো? সেদিন আমাকে বলেছিলে না তুমি কি আমার নীল প্রজাপতি হবে? আজ আমি বলছি তোমার সারা জীবন নীল প্রজাপতি হয়ে থাকতে চাই। তুমি কি আমাকে সারা জীবনের জন্য তোমার মায়াজালে বন্দি করে রাখবে? আমি তোমাকে সারা জীবন আমার নীল পোষাবড়ি করে রাখতে চাই। এইভাবে দিশার সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। আজকে আমি অনেক খুশি। রুম থেকে বের হয়ে দেখি আম্মু কিচেন রুমে। আমি কিচেন রুমে গিয়ে আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আম্মু আমার এমন আচরণ দেখে আম্মু আমাকে বলে উঠল, কি হয়েছে? আমার ছেলের আজকে এত খুশি খুশি কেন? আজ আমি অনেক খুশি, তো খুশি হওয়ার কারণ কি? কারণ তোমার ওষুধ কাজ দিয়েছে। মানে দিশা আমাকে অনেক ভালোবাসে। কবে বললো? আজকে একটু আগেই। থ্যাংক ইউ আম্মু, আমি আজকে অনেক খুশি। তুমি খুশি হও নি? তোর খুশিতেই তো আমাদের খুশি। আম্মু তুমি এমন কেন? সেটা তুই এখন বুঝবি না, তুই আগে সন্তানের বাবা হ, তখন বুঝবি। আমি আর কিছু না বলে আমি আমার রুমে চলে আসলাম। এভাবে দিশা আর আমার প্রেম, আব্বু আমার ভালোবাসা, এমন রহমত রোজার মধ্যে আরও বেশ কিছুদিন কেটে গেল। দিশা আমাকে কখনো দেখেনি, কিন্তু ঈদের উপলক্ষে দিশার জন্য একটা উপহার কিনেছি। সেটা হলো একটা শাড়ি। কিন্তু দিশার সাথে তো দুদিন হলো কথা হয়নি, আমার ফোনটাও ধরছে না কেন জানি। দিশা আর আমার লং ডিস্টেন্সের রিলেশনশিপ, মানে আমার বাসা থেকে বগুড়া আর দিশার বাসা হচ্ছে চট্টগ্রাম। এইসব ভাবতে ভাবতে দিশাই ফোন দিয়ে ফেললো। আমি সাথে সাথে রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো। কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে না তুমি ভালো আছো। তেমন কিছু না। বলো কি হয়েছে? দিশা আর কিছু না বলেই কান্না করতে লাগলো। আমি যখনই বুঝে গেলাম কিছু একটা হয়েছে তখন আমিই বললাম, দিশা কি হয়েছে বলো আমাকে, না হলে আমি কি করবো আমি নিজেও জানি না। তারপর দিশা আমাকে যা বললো তা শুনে আমার মেজাজটা পুরো গরম হয়ে গেল। কারণ দিশা বলল, রাকিব আমি অনেক কষ্টে আছি, আমাকে এখান থেকে নিয়ে যাবে প্লিজ? কি হয়েছে দিশা আমাকে বলো। আমি এখন হাসপাতালে। হোয়াট? হাসপাতালে কেন? ওরা আমাকে এই 2 দিন অনেক মেরেছে, অনেক অত্যাচার নির্যাতন করেছে, এমনকি গরম খুনতে ছ্যাঁকাও দিয়েছে। আমি আর এগুলো সহ্য করতে পারছি না। এখন মনে হচ্ছে আমার জন্য মৃত্যুটাই সহজ। কতটা কষ্ট থাকলে যে একটা আমি মৃত্যুর কামনা করে তার ধারণা করতে পারলাম না। দিশা এতটা কষ্টের কথা শুনে আমার নিজের চোখ দিয়ে পানি বেরিয়ে পড়লো। আর ওর ফ্যামিলির উপর আমার অনেক রাগ হচ্ছে, কিন্তু কোনো রকমের রাগটা কন্ট্রোল করে দিশাকে বললাম, তোমার সাথে ওরা এমন কেন করেছে? কারণ ওদের পছন্দের পাত্রকে বিয়ে করতে আমি রাজি না, তাই। মানে আমার চাচির মামাতো ভাইয়ের নজর আমার দিকে। বইরা বেটারা চরিত্র ঠিক নেই, অনেক বিয়ে করেছে, এখন আমার উপর নজর পড়েছে, তাই চাচিকে বলে আমার সাথে বিয়ে ঠিক করেছে। আর চাচিকে বলেছে বিয়ে করলে অনেক টাকা দিবে। চাচি তো অনেক লোভী মহিলা, তাই রাজি হয়ে গেছে। আর আমি তো তার কাছে বোঝা, তাই বোঝাটাও ঘাট থেকে নামালে আবার কিছু টাকাও পেয়ে গেল। মানে ওনার এক ঢিলে 2 পাখি মারার সমান। কিন্তু আমি রাজি নই। তাই এই 2 দিন অনেক অত্যাচার নির্যাতন করেছে আমাকে। ওখানে থাকলে হয়তো আর অত্যাচারে আমি মরেই যেতাম, তাই ঠিক করে পালিয়ে যাব।
তাই আমাকে পালাতে সাহায্য করে আমার চাচা। রাতের বেলা আমি ওই বাসা থেকে পালিয়ে আসি, কিন্তু খুন্তির ছাকা আর বিভিন্ন ধরনের নির্যাতনের বাতায় আমি রাস্তাতেই অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয় আমি জানি না। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি হাসপাতালে। হয়তো রাস্তা থেকে মানুষগুলো আমাকে এখানে এনেছে। এখন কোথায় যাবো, কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। বলে দিশা কান্নায় ভেঙে পড়ল। দিশার কথাগুলো মনে হলো আমার শরীরে পুরো কাটার মতো বেঁধে যাচ্ছে। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তারপর আমি দিশাকে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে বললাম, দিশা, এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে জানানোর প্রয়োজন বোধ মনে করলে না? ফোনটাও কেড়ে নিয়েছিল, কিভাবে জানতাম বলো তুমি? দিশা, তুমি এতদিন অনেক কষ্ট করছো, আর মাত্র 6 ঘন্টা কষ্ট করো, আমি আসছি তোমার কাছে। তারপরে আর একটা মুহূর্তের জন্য তোমাকে কষ্ট হতে দেব না। সত্যি তুমি আমাকে নিতে আসছো? রাখছি। আমাকে রেডি হতে হবে, আর তুমি আমাকে ঠিকানা SMS করে পাঠিয়ে দাও। ঠিক আছে, এখনই দিচ্ছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। বলেই আমি ফোনটা রেখে দিলাম। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে নিচে চলে আসলাম। আমাকে দেখে আম্মু বলল, কি রে, ব্যাগ গুছিয়ে কোথায় যাস? তোমার বৌমাকে আনতে। মানে কি, দিশাকে হুম এত তাড়াতাড়ি কেন? তারপরে আমি আম্মুকে সব খুলে বললাম। সব শুনে আম্মু আমাকে বলল, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। মেয়েটা অনেক কষ্টে আছে। আচ্ছা তুই একটু দাঁড়া, আমি একটু আসছি। কই যাও? আসছি। বলে আম্মু রুমে চলে গেল। কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে আমাকে এসে বলল, এই নে, এটা কি? এখানে 50,000 টাকা আছে, প্রয়োজন হতে পারে, প্রয়োজনে কাজে লাগাস। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ আম্মু। আই লাভ ইউ টু সোনা, তোদের দুজনের জন্য আমি অপেক্ষা করব। দোয়া করো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। বলে বাসা থেকে বের হয়ে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হলাম। বগুড়া থেকে সোজা চট্টগ্রাম বাসের টিকিট কেটে নিলাম। বাসে উঠে বসে আছি। সময় মতো বাস তার আপন গতিতে চলছে। পথ গতিত মাগরিবের আজান হয়ে গেল। ইফতারের জন্য বাস কিছুক্ষণ বিরতি নিল। আমি একটা হোটেলে গিয়ে হালকা কিছু নাস্তা করলাম। খাবার গালা দিয়ে নামছে না, তবুও জোর করে একটু খেয়ে নিলাম। খাবার খেয়ে বসা থেকে উঠে দিশাকে ফোন করছি। ফোন রিসিভ করতেই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি সত্যি আসছো? তোমাকে মিথ্যা বলবো কেন? শোনো, ইফতার করেছো? মাত্র করলাম। আমার জন্য তোমার কষ্ট হয়ে গেল, তাই না? দিশা, এগুলো কি বলো? আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারি। আমিও তোমাকে ভালোবাসি রাকিব, নিজের থেকেও বেশি। আচ্ছা রাখছি এখন। আর 3 ঘন্টার মধ্যে তোমার দেওয়া ঠিকানা অনুযায়ী আমি পৌঁছে যাব। সাবধানে এসো। আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। বলে ফোনটাকে রেখে দিলাম। গাড়ি চলছে তার আপন গতিতে। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম থেকে উঠে দেখি কন্ট্রাক্টর ডাকছে। ভাই ওঠেন, চট্টগ্রামে এসে পড়েছি। তারপর আমি বাস থেকে উঠে নেমে একটা সিএনজি নিয়ে এলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:30 বাজে। তারপর দিশার দেওয়া ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম। কিন্তু এ কি দেখছি, এটা তো একটা হাসপাতালের ঠিকানা। তার মানে দিশা এখন হাসপাতালে আছে। আর দেরি না করে একটু সিএনজির ভাড়া মিটিয়ে হাসপাতালের ভিতরে চলে গেলাম। ভিতরে প্রবেশ করতে দেখলাম আশেপাশে মানুষগুলো ঝিমাচ্ছে। রাত 11টা বেজে গেছে। ঝিমাবে মানুষ, এটাই স্বাভাবিক। আশেপাশে তাকিয়ে দেখি রিসেপশনের একটা মেয়ে বসে ফোনে কথা বলছে। আমি তার কাছে গিয়ে মেয়েটির কাছে যেতে ফোনটা রেখে দিল আর বলল, আসসালামু আলাইকুম। জি বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? দিশা নামে পেশেন্ট কত নাম্বার রুমে আছে বলতে পারবেন? আমি একটু চেক করে তারপর বলছি স্যার। ওকে। তারপর মেয়েটি বলল, জি স্যার, পেয়েছি, রুম নাম্বার 24। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। এসে 24 নাম্বার ওয়ার্ডে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর সেটা পেয়েও গেলাম। কিন্তু কেন জানি রুমের ভিতরে ঢুকতে কেমন একটা লাগছিল। হঠাৎ মনের মধ্যে ফিলিংস হচ্ছিল, বুঝতে পারছিলাম না। অনেকটা ঘামতেছিলাম। যাকে দেখার জন্য এত দূর ছুটে আসলাম, সে আজ আমার 10 হাত ধরে, কিন্তু তবুও ঘামতেছি কেন? রুমের মধ্যে প্রবেশ করতেই আমার একটা কেমন জানি লাগতেছিল। কিছুক্ষণ এভাবে স্থির হয়েছিলাম। তারপর সাহস করে রুমের ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করলাম। নিজের অবস্থাকে দেখলাম। তারপর একটু সাহস নিয়ে রুমের ভিতরে প্রবেশ করে ফেললাম। ভিতরে ঢুকতে দেখি আমার চোখ দুটো বেডের উপর রয়েছে। দেখলাম একটি মেয়ে বেডের উপর শুয়ে আছে, অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। তাই কিছু বুঝতে পারছি না। হয়তো এটাই দিশা, তাই স্পষ্ট করে বললাম, দিশা। আমার কথা শুনে মেয়েটি ঘুমের ঘুরে এই পাশে ঘুরে তাকালো। মেয়েটিকে দেখে আমার চোখ দুটো কপালে উঠে গেল। এটা মেয়ে নাকি পরী? এত সুন্দর মায়াবী চেহারা আগে কখনো দেখিনি। আমি মেয়েটাকে দেখে
অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। এভাবে প্রায় 5 মিনিট অতিবাহিত হয়ে যায়। আমি শুধু ভাবতে লাগলাম, কনফার্ম হয়ে এটা কি দিশা? সেজন্য আমি আবারও আস্তে করে মেয়েটার কাছে গিয়ে ডাকলাম, এই দিশা, দিশা। মেয়েটা আমার ডাক শুনে মেয়েটার ঘুমটা ভেঙে গেল। আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে আমার দিকে তাকালো। তারপর এক ঝটকায় ঘুম থেকে উঠে পড়লো, আমাকে দেখে কাঁদতে শুরু করে দিল আর বলল, রাকিব তুমি আসছো? দিশা। হুম। বলে দিশা আবারও কাঁদতে লাগলো। দিশা আমাকে জোরে ধরে কেঁদেই চলেছে। আমি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সফল হলো না। তাই আমি আবারও বললাম, আরে দিশা, কি করছো? উঠছো কেন তুমি? তুমি অসুস্থ। কি করবা বলো আমাকে? আমার একটু কাছে আসবে প্লিজ? ওকে। আমি দিশার সামনে গেলাম, আর সাথে সাথে দিশা আমাকে জোরে ধরে কান্না করে দিল। আমি আমার ভালোবাসার মানুষটার প্রথম স্পর্শ পেলাম। অনুভূতিটা অন্যরকম। আমি দিশাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলাম, আরে দিশা, এরকম পাগলামির মতো করছো কেন? আমি তো আছি নাকি তোমার জন্য? এটা হাসপাতাল, এখানে ছাড়ো প্লিজ। তুমি একটু চুপ থাকবে প্লিজ? আমার জামাইকে আমি ধরে আছি, তাতে কার কি? জামাই? জামাই তো। কেন তুমি অন্য মেয়েকে বিয়ে করবা? আমি দিশাকে রাগানোর জন্যই বললাম, কেন, করতেও পারি। করলে আগে তোকে খুন করবো, তারপর আমি নিজে মরবো। ছি, জামাইকে তুই করে বলতে নেই বউ। আমার মুখে বউ ডাক শুনে দিশা লজ্জায় লাল হয়ে আমার বুকে মাথা গুজিয়ে লুকিয়ে গেল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও দিশাকে জড়িয়ে ধরলাম। তারপর আমি দিশাকে বললাম, কিছু খাইছো? হাসপাতাল থেকে খাবার দিচ্ছিল, তুমি খাইছো? তুমি ঘুমাও, আমি তোমার পাশেই আছি। আমি একটা কথা বলবো? বলো। তুমি আমার পাশে একটু বসবা? আমি তোমার কোলে মাথা রেখে একটু ঘুমোতে চাই প্লিজ। দিশা, এটা হসপিটাল, এখানে কিভাবে? রাকিব প্লিজ, লক্ষ্মীটি, আমার খুব ইচ্ছে করছে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে। আমি আর কিছু বলবো না। ঠিক আছে বলে দিশা বেডে শুয়ে হেলান দিয়ে বসে পড়লো, আর আমি দিশার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। আমি দিশাকে বললাম, তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার পাশেই আছি। দিশা শুধু মাথাটা নেড়ে সম্মতি দিল। আমি দিশার চুলে হাত বুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরেই দিশা ঘুমিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:25 বাজে। সিহুড়িতে উঠতে হবে। তাই আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম। আর কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম ভাঙলো ফোনের রিংটনে। ঘুম চোখে ফোনটা রিসিভ করেই বললাম, হ্যালো। কি রে, ঠিকভাবে পৌঁছেছিস কিনা জানালিও না। আম্মুর কথায় পুরো ঘুমটা ভেঙে গেল। তখন আমি বললাম, সরি আম্মু, আসলে আমি অনেক আগে পৌঁছেছিলাম, তাই অনেক জ্যামের কারণে একটু মিথ্যে বললাম, নাহলে আম্মু কষ্ট পেত। ওকে। তা দিশার দেখা পেয়েছিস? পাইছি আম্মু। আমার বৌমাকে একটু দে তো, কথা বলবো। আম্মু, ও তো ঘুমাচ্ছে, অনেক অসুস্থ, তাই ক্লান্ত আর কি। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে থাকিস। কিছু দরকার লাগলে ফোন দিবি। ওকে আম্মু, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। বলেই কলটা কেটে দিলাম। আর ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে 4টা বেজে গেছে। মনে হয় সিয়ারের সময় হয়ে গেছে। আমি দিশার দিকে তাকিয়ে দেখি দিশা আমার কোলে গুটিসুটি মেরে শুয়ে আছে, একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। তারপর আমি দিশাকে ডাকলাম, দিশা, এখন একটু বালিশে মাথা রাখো প্লিজ। আমি বাইরে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসি আর কিছু কিনে নিয়ে আনি। রোজা রাখবে তো? এত রাতে তুমি খাবার কই পাবে? তাও তো ঠিক। ঠিক আছে, আগে ফ্রেশ হয়ে আসি, তারপরে দেখছি। তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? আমার আম্মু। ওই ওটা তোমার একার আম্মু নাকি? ওটা আমারই তো আম্মু। তোমার সব জিনিসই তখন আমার। আচ্ছা, আমাদের আম্মু হয়েছে এবার। হয়েছে। তো আম্মু কি বললো? আমি ঠিক আছে কি না পৌঁছেছি সেটা জানতে। আম্মু তোমাকে অনেক ভালোবাসে, তাই না? অনেক। আমার আম্মু পৃথিবীর শ্রেষ্ঠ আম্মু। তারপর দিশা মন খারাপ করে ফেললো। আম্মু আমার কথা কিছু জিজ্ঞেস করেনি? করছে। কি বলেছে বলো না প্লিজ? তোমার সাথে কথা বলতে চাইছিল। কি বলো? তাহলে ডাকুনি কেন? তুমি ঘুমিয়েছিলে তাই। তুমি অনেক খারাপ। আরে আমি আবার কি করলাম? তুমি আমাকে আম্মুর থেকে আলাদা করতে চাইছো? তাহলে এখন কি করতে হবে? আমাকে আম্মুর সাথে কথা বলিয়ে দাও। তুমি ফ্রেশ হয়ে আসো। এখন দিতে পারবো না। তোমার দেয়া লাগবে না, যাও। বুঝেছি তো, তুমি তো আমাকে ভালোই বাসো না। হয়েছে, আর নাটক করতে হবে না, দিচ্ছি। সত্যি দেবে? বলেই খুশিতে মুচকি হাসলো। ওর হাসিটা দেখে আমি বললাম, তোমরা মেয়েরাও পারো বটে।
একটু কাঁদলে আবার একটু হাসলে মুড পরিবর্তন হতে 1 সেকেন্ডও লাগে না। বেশি কথা না বলে তাড়াতাড়ি দাও। দিচ্ছি বলে আম্মুকে ফোন ধরিয়ে দিলাম। ফোন বাজতেছে, আম্মু রিসিভ করতে বলল। কি রে, কোনো সমস্যা? না আম্মু, তাহলে এখনই তো কথা বললাম। দিশা তোমার সাথে কথা বলবে। ঠিক আছে, দেখ। আমি দিশার হাতে ফোন দিয়ে বললাম, এ নাও। থ্যাংক ইউ। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। একটু থাকি না প্লিজ। যেতে বললাম না তোমাকে? ঠিক আছে যাচ্ছি বলেই একটা মুখ ভেঞ্চকে দিয়ে চলে আসলাম। ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম, কিন্তু কোনো দোকান খোলা পাচ্ছি না। কিন্তু খেয়ে এমন রোজা রাখবো বুঝতেই পারছি না। হঠাৎ কে যেন ঘরে ঢুকলো। আমি চমকে উঠলাম, পিছনে তাকিয়ে দেখি হসপিটালের একটা রিসেপশনে একটা মেয়ে আমাকে দেখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি কোনো কারণে চিন্তিত? আমাকে বলতে পারেন। না তেমন কিছু না, বলুন কি সমস্যা? রোজা থাকবো কাল, কিন্তু শেয়ারি করার জন্য কোনো দোকান খোলা নেই। কিভাবে রোজা করব সেটাই ভাবছি আর কি। আমি একটা সমাধান দিতে পারি, যদি আপনি রাজি থাকেন তাহলে। বলেন কি সমাধান? আমিও প্রতিদিন এই সমস্যায় পড়ি, তাই আজকে আগেই কিছু খাবার কিনে রাখছি। আপনি চাইলে আমরা ভাগাভাগি করে খেতে পারি। কি বলেন? আপনার খাবার আমি খাবো আর আপনার খাবার কম পড়বে তো? আমার খাবার কম পড়বে না। খাবার ভাগ করে না খেতে পারলে, আরেকজন মুসলমানের বিপদে পাশে দাঁড়াতে না পারলে কিসের মুসলিম হলাম? এটাই তো আমাদের ইসলামের সৌন্দর্য। আমি মনে মনে ভাবলাম মেয়েটা একদম খাঁটি কথা বলেছে। আমার নীরবতা দেখে মিঠি বলল, কি হলো, চুপ করে আছেন যে? না কিছু না। এত ভাবাভাবির কাজ নেই, আসেন তো একসাথে খাই। ঠিক আছে বলে মেয়েটি চলে গেল। খাওয়ার সময় মেয়েটি বলল, আপনার বাসা কোথায়? বগুড়া। বগুড়া থেকে এখানে কেন? হাসপাতালে আপনার কি আছে? আমার ভালোবাসার মানুষ। বুঝলাম না। তারপর খেতে খেতে মেয়েটি দিশাকে নিয়ে আমার জীবনের সব ঘটনা খুলে বললাম। সব কিছু শুনে মেয়েটি বলল, দিশা অনেক ভাগ্যবতী একটা মেয়ে, যে এত কেয়ারিং একটা মানুষ পাইছে। ভালোবাসার টানে 6 ঘন্টার মধ্যে চট্টগ্রাম। ভুল বললেন, আমি অনেক ভাগ্যবান যে দিশার মতো মেয়ে আমার লাইফে পেয়েছি। আপনার কথা শুনে দিশাকে দেখতে ইচ্ছে করছে। কেন, এখানে তো আছে আপনার হাসপাতালে। থাকলেও দেখিনি, আমার কাছে তো রিসেপশনে। ঠিক আছে সময় করে দেখাবো নে। ঠিক আছে। আচ্ছা আসি, দিশা রুমে একাই আছে। আচ্ছা ঠিক আছে। আর থ্যাংক ইউ সো মাচ খাবারের জন্য। ওয়েলকাম স্যার। বলে একটা মুচকি হাসিতে দিশা রুমে চলে আসলাম। এসে তো আমি পুরো অবাক, কারণ দিশা এখনো আম্মুর সাথে কথা বলছে। আমাকে দেখে বলল, আচ্ছা আম্মু, আমি এখন রাখছি। রাকিব চলে আসছে, আপনি ভালো থাকবেন। আর খুব শীঘ্রই আমি আসছি আম্মু, আমাদের জন্য দোয়া করবেন। দোয়ার কথা মায়েদের বলে দিতে হয় না মা, এমনিতেই বের হয়ে যায়। জি ওকে আম্মু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মা, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। বলে ফোনটা কেটে দিল। তারপর আমি দিশাকে বললাম, এতক্ষণ ধরে কি এমন কথা বললে শুনি? সেটা তোমাকে বলবো কেন? আমার আম্মুর সাথে আমি কথা বলেছি, তাতে তোমার কি? আমাকে আবার কি? কিছু না। আচ্ছা বাদ দাও, খাবার খাইছো? হুম। কই পেলে? হাসপাতালের রিসেপশনে একটা মেয়ে ছিল, তার খাবার দুজনে ভাগ করে খাচ্ছি। তাই নাকি? তা মেয়েটা বুঝি খুব সুন্দর? তারপর দিশা আমাকে রাগ দেখিয়ে বলল, অনেক সুন্দর। দিশার আগে চোখে তাকালো আর বলল, তারপর? আমি তার দিকে চোখ ফেরাতেই পারছিলাম না। এবার কিছু বললে আমি তোকে কিন্তু খুন করব। আমি দিশের কথা শুনে জোরে হেসে দিলাম আর বললাম, তুমি যেমন প্রশ্ন করছো তেমনই উত্তর দিয়েছি। তুমি জানো না আমি এখানে কার জন্য এসেছি? আচ্ছা সরি, আমার কিউট জামাইটা। হয়েছে, যাও, সরি বলতে হবে না। এখন চুপচাপ এখানে আসো, আমার কোলে মাথা রেখে এখন তুমি ঘুমাবা। না তুমি অসুস্থ, তুমি ঘুমাবা। আমি তোমাকে পেয়ে পুরো সুস্থ, তুমি অনেকক্ষণ জেগে আছো, এখন তুমি ঘুমাবা। আমি কোনো কথা শুনতে চাইছি না। আমি প্রথমে রাজি হলেও দিশা জোরাজোরিতে ঘুমাতে রাজি হলাম। আমি দিশার কাছে গিয়ে দিশাকে কোলে করে নিয়ে মাথা নিয়ে শুয়ে পড়লাম। তারপর দিশা বলল, রাকিব, বলো। তোমার আম্মু অনেক ভালো, আমার এরকম একটা শাশুড়ি পাবো আমি ভাবতেই পারিনি। আমার মায়ের অভাবটা পূরণ করে দিল। তুমি আমার জীবনে এসে আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছো। থ্যাংক ইউ লক্ষ্মীটি। তুমি আমার জীবনে এসেছো, আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছো, আমার জীবনের তার মানে বুঝিয়েছো, আমাকে বাঁচাতে শিখিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বউ। সাথে কথাই পারবো না লেখক সাহেব। আচ্ছা বাদ দাও, তুমি এতক্ষণ আমার সাথে কি কথা বললে? সেটা তোমাকে বলবো কেন? এটা মেয়ে আর মায়ের সিক্রেট কথা। প্লিজ বলো না। তোমার ব্যাপারেই তো বললো মা।
কি বলল? আমি যেন তোমায় কখনো ছেড়ে না যাই। তো ছেড়ে যাবে কখনো? তোমার কি মনে হয়? আমি জানি না, গেলে যাব। কারণ গিয়ে যদি সুখী হতে পাও তাহলে তুমি সুখী তো আমি সুখী। তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আর একবার এরকম বললে আমি কি করব সেটা কিন্তু আমি নিজেও জানি না, বলে দিলাম। ফাজিল ছেলে, বুঝেছো? বুঝলাম ম্যাম। সরি, আর বলবো না। মনে থাকে যেন। ওকে। দিশা, একটা কথা বলবো? বলো। আমার সাথে তোমার রিলেশনশিপের পুরো ক্রিয়েটিভই কিন্তু আমার আম্মুর। কিভাবে? তুমি যখন আমাকে রিজেক্ট করেছিলে তখন আমার মনটা খুব খারাপ ছিল। আম্মু আমাকে জিজ্ঞাসা করতে আমি তোমার কথা বলি। তারপর? তারপরে আম্মু আমাকে একটা বদল 7 দিন ফোন বন্ধ করে রাখতে, তোমার সাথে কোনো প্রকার কথা না বলতে, যোগাযোগ না করতে। এতে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এই 7 দিনে তুমি আমার শূন্যতা অনুভব করবে। আর 7 দিন পর আম্মুর প্ল্যান কাজ করে গেল। বাহ, আম্মুর তো খুব বুদ্ধি। তোমার আব্বু আম্মুর মনে হয় লাভ ম্যারেজ, তাই এত অভিজ্ঞতা। ঠিক বলছো। আমার আব্বু আম্মুকে ভালোবেসে বিয়ে করেছে। সত্যি ওই 7 দিন তোমাকে ছাড়া কেমনে কাটিয়েছি আমি নিজেও জানি না। আর 2 দিন যদি যোগাযোগ বন্ধ রাখতেন তাহলে সত্যি আমি মরে যেতাম। ধ্যাত পাখলি, এগুলো কি বলো? সত্যি আমি তোমাকে ছাড়া এক মুহূর্তে কল্পনা করতে পারি না। পাগলি তো। শুধু তোমার জন্য। বলে দিশা আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর দিশা বলল, এখন তুমি লক্ষ্মী ছেলের মতো আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যাও, আমি তোমাকে 2 চোখ ভরে দেখি। এটা আবার কেমন আবদার? এটা আমার একটা ছোট্ট ইচ্ছে, তুমি ঘুমাও না প্লিজ, আর আমি আমার ইচ্ছে পূরণ করি। ঠিক আছে। বলে আমি দিশার কোলে ঘুমিয়ে পড়লাম। তারপর দিশা কি করছে জানি, তারপর দিশা কি করছে কে জানে। সকালবেলা ঘুম ভাঙতে দিশার গালে আমার মুখে অনুভব করলাম। মানে দিশা আমার দিকে চেয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে ও নিজেও বুঝতে পারেনি। দিশার গালে আমার ঠোঁটের স্পষ্ট দিলাম। আমি ঘুম থেকে উঠতার আগে রুমে কে জানি নক করলো, আর তখনই দিশার ঘুমটা ভেঙে যায়। আর আমার ঠোঁটের উপর তাকে দেখে ঠোঁটটা মুখটা সরিয়ে নেয়। দিশা লজ্জা পাবে নাকি ঘুমের ভান করবে বুঝতেই পারছে না। রুমে সে রিসেপশনে মেয়েটি প্রবেশ করলো আর বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনিই তো দিশা, তাই না? জি, আপনি কি? আমি এখানেই রিসেপশনে থাকি। ও, কালকে ওকে খাবার দিয়েছেন তাই না? জি, কালকে ভাইয়ের কাছে আপনার অনেক কথা শুনলাম। তাই আপনাকে নিজে তো তাই আপনাকে নিজে চোখে দেখার আর লোভ সামলাতে পারলাম না, তাই চলে এলাম। আপনাদের কি ডিস্টার্ব করলাম? না, সমস্যা নেই। ভাইয়ার কাছে যেভাবে শুনলাম, ভাইয়া খুব লাকি যে আপনার মতো একটা মেয়ে তার লাইফে পাইছে। আপনার ভাইয়া ভুল বলেছে। মানে? মানে আমিও অনেক লাকি যে ওর মতো একটা ছেলে আমার মতো মেয়ের ভাগ্য পাইছি। বাহ, আপনি ভাইয়াকে পেয়ে লাকি আর ভাইয়া আপনাকে পেয়ে লাকি। এরকম ভালোবাসা দেখাই যায় না। আপনাদের জন্য দোয়া রইল। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আর আমি যে কাজে এসেছিলাম, বলেন। খবরটা নার্সই দিতে আসতেছিল, কিন্তু আমি যেহেতু আসছি তাই আমি এসে তাকে পাঠিয়ে দিলাম। বলেন। আপনি এখন পুরোপুরি সুস্থ। আপনাকে রিলিজ দেওয়া হয়েছে। বিল পে করে আপনারা যেতে পারবেন। বিল কত? রিসেপশনে আসুন, বলে দিচ্ছি। ওকে। বলে মেয়েটি চলে গেল। আমি এতক্ষণ সবই শুনছিলাম। আমি সত্যি অনেক ভাগ্যবান যে দিশাকে পেয়ে। তারপর তুমি কখন উঠলে? মাত্রই উঠলাম। যাও ফ্রেশ হয়ে আসো বাইরে থেকে। তুমি আসলে আমরা চলে যাব। আমাকে রিলিজ দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি আসি। ওকে। বলে আমি ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি দিশা রেডি। আমি দিশাকে বললাম, চলো যাওয়া যাক। আমার না অনেক ভয় লাগছে। কিসের ভয়? বিলটা তো অনেক বেশি আসবে, কিভাবে দেব? তোমাকে এত চিন্তা করতে বলেছি, তুমি শুধু আমার চিন্তা করবা, ওকে? তবুও। আবার আচ্ছা সরি। চলো এখন। চলো। বলে আমি আর দিশা রিসেপশনের কাছে চলে আসলাম। তারপর আমি বললাম, হাই, হ্যালো স্যার। আমাদের বিলটা? আমি চেক করে বলছি স্যার। ওকে, চেক করে বলো। স্যার, আপনাদের মোট বিল 55,700 টাকা। শুনে দিশা হা হয়ে গেল। তারপর আমি দিশার হাত বন্ধ করে মেয়েটাকে বললাম, আপনারা কার্ডটা অ্যাকসেপ্ট করেন তো? জি স্যার, এখানে সব কার্ডই অ্যাকসেপ্ট করা হয়। ওকে ওয়েট। বলে আমি আম্মুকে ফোন দিলাম। ফোন দিয়ে রিসিভ করতে আম্মু বলল, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা? না আম্মু, একটু টাকা লাগতো। কত? আমার ব্যাংকের কার্ডে 4 লাখ টাকা পাঠিয়ে দিতে বলো আব্বুকে। ওকে, 5 মিনিট পর চেক কর। থ্যাংক ইউ আম্মু। শোন, কালকে তো ঈদ, তোরা কবে আসবি?
আমার একটা ছোট কাজ আছে, আজকে সেই কাজটা সেরে রাতের দিকে গাড়িতে উঠবো। আচ্ছা ঠিক আছে, তোদের জন্য অপেক্ষা করব। সাবধানে আসিস। আচ্ছা আম্মু, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। বলেই ফোনটা কেটে দিলাম। তারপর কার্ডটা দিয়ে বিলটা পেমেন্ট করে দিলাম। সবশেষে রিসেপশনে মেয়েটাকে ধন্যবাদ দিয়ে অগ্রিম ঈদের মোবারক জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। দিশা আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। তারপর দিশা আমাকে বলল, এখন কি করব? আমার একটা ছোট কাজ আছে, কি কাজ? আমাকে তোমার চাচার বাসায় নিয়ে চলো। না, আমি তোমাকে ওখানে নিয়ে যাব না, আর আমিও কখনো ওই বাসায় যাব না। আমি তোমার সাথে যাব। ভয় পেও না, আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। তুমি একটু নিয়ে চলো প্লিজ। আমার অনেক ভয় করছে। আমি আছি তো, আমাকে ভরসা করো তুমি। আমার জীবনের সব আশা ভরসাই তো তোমাকে ঘিরে। তাহলে এত ভয় পাচ্ছ কেন, চলো। ঠিক আছে। বলে একটা সেন্স নিলাম আর যাওয়ার সময় একটা এটিএম বুথ থেকে কিছু ব্যাংক থেকে টাকা তুলে নিলাম। আধা ঘন্টা পর দিশাদের চাষার বাসায় পৌঁছে গেলাম। দিশা কলিং বেল চাপাতেই ভয় পাচ্ছে। আমি দিশার পিছনে দাঁড়িয়ে আছি। দিশা সাহস করে জোরে একটা কলিং বেজে চাপ দিল। চাপ দিতে ভিতর থেকে চাচি এসে দরজা খুলে দিল। দিশা নিচের দিকে তাকিয়ে আছে। দিশাকে তার চাচি থেকে রাগানো দৃষ্টিতে আর বড় বড় চোখ করে বলল, হারাম জাতি মেয়ে, পালিয়ে যাওয়া হয়েছিল, সেই তো সুরসুর করে আবার চলে আসায় লাগলো। দেখেছো তোমার ভালো অতি ভদ্র ভাতিজির কাণ্ড। তার জন্য আর এ বাড়ি নয়, ওর বাড়ি এখন রাস্তা। তোর জন্য আর এ বাড়িতে জায়গা নেই। তুই তুই বের হয় এ বাড়ি থেকে। কোন সাহসে এই বাড়িতে পা রাখছিস? বলেই ওর চাচি দিশাকে যখনই থাপ্পড় মারতে যাবে তখনই আমি ওনার হাতটা ধরে ফেলি আর বলি, আমি থাকতে দিশার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবেন না, মারা তো দূরের কথা। দেখেছো তোমার অতি ভদ্র ভাতিজির কাণ্ড। রূপের জাদু দিয়ে একটাকে ফাঁসিয়েছে, সেই জন্যই তো পাওয়ার দেখাচ্ছে। বলে ওনার হাতটা ধরে ফেললাম। তখনই উনি বলে উঠলেন। তারপর আমি ওনাকে জোরে একটা ধমকি সুরে বললাম, শ্যাট আপ। আমার ধমক শুনে উনি একটু চুপসে গেলেন। তারপর আমি বললাম, আপনি যেমন আপনার চিন্তা ভাবনা করেন তেমনই। ভাইয়া, আপনাকে চেনা চেনা লাগছে। আপনাকে আমি ম্যাগাজিনে দেখেছি, তাই না? কিসের ম্যাগাজিন? বাংলাদেশের সাকসেসফুল টপ বিজনেসম্যানের একমাত্র ছেলে। ভাইয়া, আমি কি ঠিক? জি, ভাইয়া, আপনি দিশার কি হন? আমি দিশার জামাই, দিশা আমার বউ। এবার দিশার চাষি এখন একটু চুপ করে আছে। তারপর আমি বললাম, মানুষকে মানুষ হিসেবে বিচার করবেন, টাকা পয়সা দিয়ে বিচার করা উচিত নয়। আপনি দিশার সাথে যেমন আচরণ করেছেন, যতটা কষ্ট দিয়েছেন, যতটা খুন্তির ছেঁকা দিয়েছেন, একবার ভাবুন তো, বিয়ের পর আপনার মেয়ের সাথে যদি কেউ এরকম করে তখন কখনো সহ্য করতে পারবেন? আর দিশা যদি আপনার মেয়ে হতো, কখনো কি এরকমভাবে করতে পারতেন? ও কি আপনাদেরও কি অপরাধ করেছিল? ছোটোবেলায় তার মাকে হারিয়েছে, তার বাবাকে হারিয়েছে, এটাই কি ওর অপরাধ? আচ্ছা, এখানে ওর দোষটাই বা কোথায় বলেন তো আমাকে? ছোটোবেলা থেকে মায়ের আদর কখনো কি পায়নি? ছোটোবেলায় ছোটোবেলায় মায়ের আদর তো কখনো পায়নি, তাই আপনার আশ্রয় এসেছে। আর আপনি কি করলেন? ওকে কাজের মেয়ে বানিয়ে দিলেন। তাহলে ওর মনে মায়ের সম্মান আপনি কোথায় গিয়ে দাঁড়ালেন? একবার কি ভেবেছেন? ওকে তো ঠিকভাবে আপনি খেতেও দেননি, পড়তেও দেননি। আমার কজনের সবাই মাথা নিচু করে আছে আর দেশে নীরবে কাঁদছে। তারপর আমি ওনাদের বললাম, যাই হোক এত কথা বলার যাই হোক এত কথা বলে লাভ নেই। আপনারা তো এত বছরে দিশাকে কিছু দিতে পারেননি। না দিতে পেরেছেন দিশাকে ঠিকঠাকভাবে খেতে, না দিতে পেরেছেন দিশাকে ঠিকভাবে পড়াতে। তাই আমি দিশার জামাই হয়ে কালকে ঈদের উপলক্ষে আপনার জন্য ঈদের কিছু কাপড় আর খাবার দাবারের জন্য 3 লাখ টাকা আপনাদের দিয়ে গেলাম। এটাতে এনাফ নাকি আরও লাগবে? লাগলে জানাবেন। বলে 3 লাখ টাকা দিশার চাচির কাছে হাতে ধরে দিলাম আর বললাম, দিশা আপনাদের কাছ থেকে আসেনি, আপনাদের কাছ থেকে শেষ বিদায় নিতে এসেছে। আজকের থেকে দিশা নামে কেউ ছিল সেটা আপনারা ভুলে যাবেন। আপনারা ভালো থাকবেন আর আমাদেরকেও ভালো থাকতে দেবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। দিশা, চলে এসো। বলে আমি দিশার হাত ধরে চলে আসতে লাগলাম। পিছন থেকে ওনারা অনেকবার ডাকলো, কিন্তু তাদের কথায় আর কোনো কান্না দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাইরে এসে দিশা কান্না থামিয়ে আমি বললাম, দিশা প্লিজ কান্না করো না, আমি বেঁচে থাকতে তোমাকে আর কাঁদতে দেবো না। তোমার সব ছোট ছোট ইচ্ছা এই রাখি পূরণ করে দেবে।
এটা কষ্টের কান্না নয়, খুশির কান্না। আজকে অন্তত আমাকে মন খুলে কাঁদতে দাও। তারপরে দিশা কিছুক্ষণ কান্না করে শান্ত হলো। তারপর আমি তার হাত ধরে বললাম, এখন কোথায় যাবা? আর ছোট্ট একটা কাজ বাকি আছে, আবার কি কাজ? তোমাকে বিয়ে করা। এখনই? কেন? কারণ আমি চাই তোমার আর আমার সম্পর্কটা একটা পবিত্র দিনে ঈদের শুরুতে হয়ে যাক। আজকে তো রোজার শেষ দিন, তাই আমি আজকের দিনটা ইফতারের পরে আমি তোমাকে বিয়ে করব। তোমার চিন্তা ভাবনা খুব সুন্দর। এখন মনে হচ্ছে আমি খুব ভাগ্যবতী তোমাকে পেয়ে। বলে দিশা আমাকে জড়িয়ে দিল। কিছুক্ষণ পর আমি বললাম, চলো এখন কাজী অফিসে যাওয়া যাক। চলো। বলে আমি একটা রিক্সা নিয়ে কাজী অফিসের দিকে রওনা হলাম। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম, কিন্তু আমি চাচ্ছিলাম ইফতারের পরে একটু রাত হলে বিয়ে করতে, কেননা ঈদের রজনীতে পড়বে তখন। তাই পাশে একটা বেঞ্চে বসে পড়লাম, আর আমার পাশে দিশা হাতে হাত রেখে মাথা আমার কাঁধে রেখে বসে রইল। এইভাবে বেশ কিছুক্ষণ কাটানোর পর ইফতারের সময় হয়ে গেল। তাই এই বছরের শেষ ইফতারটা দিশার সাথেই করলাম। তারপর একটু পরে পাশে একটা কাজের অফিসে এসে দিশার আমি বিয়েটা করে নিলাম। আর দিশা আর আমি এখন স্বামীর স্ত্রী, এখন আর কোনো কাজ নেই। তাই রাত্রি 9টায় বাসের টিকিট কেটে বগুড়ার উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমি আর দিশা বাসের মধ্যে পাশাপাশি বসে আছি, দিশা আমার কাঁধে মাথা রেখে। তারপর আমি আম্মুকে ফোন করলাম। ফোন রিসিভ করতে আমি বললাম, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তোরা আসছিস? হ্যাঁ আম্মু, আমরা বাসে আছি। আমি আর দিশা বিয়ে করে ফেলেছি। আলহামদুলিল্লাহ। আমার বউকে বরণ করতে রেডি থাইকো। অবশ্যই, আমি তোদের জন্যই অপেক্ষা করছি। আম্মু শোনো, বল। ঈদ মুবারক। ঈদ মোবারক। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। বাস চলতে লাগলো তার আপন গতিতে। দিশা আমার কাঁধের উপর ঘুমিয়ে পড়েছে। এখন রাত প্রায় 12টা বাজছে। ফেসবুকে গিয়ে ঈদ মুবারক জানিয়ে পোস্ট করলাম। তারপর আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু মোটেও আর ঘুম ধরল না। অবশেষে 1:27 বাস বগুড়া বাস স্ট্যান্ডে এসে থামলো। আমি দিশাকে ঘুম থেকে ডেকে তুললাম। দিশা, দিশা ওঠো, বগুড়ায় পৌঁছে গিয়েছি। কখন? তুমি ঘুমিয়েছিলে, এখন ওঠো। তারপর দিশাকে তুলে আমরা বাস থেকে নামলাম। ঈদের আগের রাত, সবাই যেন যে যার বাসায় ফিরে যাচ্ছে। তাই রাত হলেও সব গাড়ি চলাচল করতেছে। এর জন্য খুব একটা সমস্যা হলো না। অবশ্য আমাদের নিজেরও গাড়ি আছে, কিন্তু আমি সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি। যাই হোক, বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে আধা ঘন্টার মধ্যে চলে এলাম। সেখান থেকে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। ঘরের দিকে তাকিয়ে দেখি 2:13 হয়ে গেছে। দিশা আবারও ঘুমিয়ে পড়েছে। হয়তো মেয়েটা সত্যি অনেক ক্লান্ত। তাই রিক্সার ভাড়া মিটিয়ে দিলাম। আর ঈদের উপলক্ষে রিক্সাওয়ালা মামাকে কিছু টিপস দিলাম। উনি অনেক খুশি হলেন। তারপর আমি দিশাকে ঘুমন্ত অবস্থায় করে তুলে নিলাম। বাসার দরজার কলিং বেল চাপ দিতে ভিতর থেকে আম্মু এসে দরজা খুলে দিল। আম্মুকে আমি দেখেই বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা দিশা? আম্মু। মাশাআল্লাহ, অনেক সুন্দর, একদম সাক্ষাৎ পরী। কিন্তু ওর কি হয়েছে? তোর কোলে কেন? কিছু হয়নি, ও অনেক ক্লান্ত তাই ঘুমিয়ে পড়েছে। আর আমি ওকে ডাকাডাকি করিনি। ঠিক আছে, ওকে তোর রুমে নিয়ে যা। কোথায় আম্মু? তোর কথা বলতে বলতেই ঘুমিয়ে গেছে, ডেকে দেবো? না থাক, কালকে সকালে কথা বলে নেব নে। ঠিক আছে, দিশাকে রুমে নিয়ে যা। আর তুইও ফ্রেশ হয়ে খেতে আয়। না আম্মু, আমি আর কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুইও ঘুমিয়ে পড়িস। ওকে। বলে আমি আমার রুমে দিশাকে কোলে করে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলাম। তারপর রুমে আসতে আমার খাটে দিশাকে শুয়ে দিলাম। তারপরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে নিলাম, কারণ সারাদিন গোসল করা হয়নি। গোসল সেরে কাপড় চেঞ্জ করে নিলাম। দিশাকে দেখেই দিশা একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। দেখে আমার অনেক হাসি পাচ্ছে। যাই হোক, তারপরে আমি খাটে গিয়ে বসে পড়লাম। আমারও অনেকটা ঘুম পাচ্ছিল, কিন্তু দিশাকে এমনভাবে কোনাকুনিভাবে শুয়ে আছে যে আমি আর দিশার ডান পাশে ঘুমাতেই পারবো না, আর বাম পাশেও ঘুমাতে পারবো না। তাই একটা বালিশ নিয়ে সোফায় চলে আসলাম। সোফায় বালিশ রেখে ধপাস করে শুয়ে পড়লাম। ঘরের দিকে তাকিয়ে দেখি প্রায় 3:40। ঘুমানোর চেষ্টা করলাম। আজানে ফজর দিতে আমি ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ওয়াশরুমে গিয়ে অজু করে মসজিদের নামাজ আদায় করতে গেলাম। নামাজ পড়ে এসে দেখি আব্বু আম্মু উঠে গেছে। আমি তাদেরকে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক। ঈদ মোবারক। তোমরা এত সকালে যে এখানে দাঁড়িয়ে আছো? তোর জন্যই অপেক্ষা করছিলাম। কেন? তোর আব্বু তো দিশাকে দেখেনি,
আর কালকে আমিও দিশাকে কিছু দিয়েই বরণ করতে পারিনি। তাই চল আমরা একসাথে গিয়ে দিশাকে সারপ্রাইজ গুলো দেই। আচ্ছা ঠিক আছে চলো। বলে আমি আব্বু আর আম্মু মিলে সবাই আমার রুমে চলে এলাম। এসে দেখি দিশা উঠে নামাজ আদায় করছে। আমার রুমটা অনেক সুন্দর করে গুছিয়েছে। এত কম সময়ে এত কিছু কেমনে বুঝতে পারলাম না। যাই হোক আমরা দাঁড়িয়ে আছি। দিশার নামাজ শেষ করে নামাজ থেকে উঠে ইশরা জিজ্ঞাসা করলো, এনারা কারা? আমি বললাম, দিশা শোনো, এটা হচ্ছে আমার আম্মু আর এটা হচ্ছে আমার আব্বু। আসসালামু আলাইকুম আব্বু আম্মু। বলে দিশা পায়ে হাতে দিয়ে সালাম করতে গেল। তখনই আম্মু দিশাকে তুলে ধরে বলল, ওয়ালাইকুম আসসালাম মা। থাক থাক, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না। তুমি তো কাল রাতে ঘুমিয়ে পড়েছিলে। রাকিব তোমাকে কোলে করে নিয়ে এসেছে, তাই ঠিকভাবে দেখিও নি আর বরণও করতে পারিনি, তাই এখন আসলাম। অনেক ভালো করেছেন আম্মু। সরি, কাল রাতে একটু ক্লান্ত ছিলাম তো। সমস্যা নেই মা। আব্বু আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মামুনি। তুমি কেমন আছো? আপনাদের বিয়ে অনেক ভালো হয়ে গেছি আব্বু। মামুনি, আজকে তো ঈদ, তাই ঈদ উপলক্ষে তোমাকে আমি এই নেকলেসটা উপহার দিলাম। দেখো তো পছন্দ হয়েছে কিনা। দিশা, আমি তোমার জন্য এই শাড়ি কিনে রেখেছিলাম, আর আমার তরফ থেকে ঈদ উপলক্ষে এই আংটিটা তোমার। দেখো তো এগুলো পছন্দ হয়েছে কিনা। এগুলো এগুলো খুব সুন্দর আব্বু আম্মু। বলে দিশা চোখের পানিটা ছলছল করে উঠল। আর তখনই আম্মু বলে উঠল, আরে আরে বোকামে কাঁদছো কেন? এই খুশির দিনে কেউ কাঁদে? আসলে এইভাবে আমাকে কেউ ভালোবাসেনি তো, সবাই শুধু অবহেলায় পাত্রী হয়েছি। আর এভাবে কখনো বলবে না। আমরা আছি না? হ্যাঁ, এখন আমরাই তোমার বাবা মা। এরপর এগুলো বললে বা কাঁদলে আমাদের চেয়ে কেউ খারাপ হবে না, বুঝলে? এখানে তোমাকে কাঁদার জন্য আনিনি। তুমি নিজে খুশি থাকবে আর আমাদেরও খুশি রাখবে, বুঝলে? জি আম্মু। শোনো, আজ তো ঈদ, তুমি গোসল করে শাড়িটা পরে নিচে আসবে, কেমন? তোমার আব্বু আর রাকিব ঈদের নামাজ পড়তে যাবে, আর আমি আর তুমি মিলে ওদের জন্য অনেক রান্না করবো, ওকে? ওকে আম্মু। এতক্ষণ আমি শুধু দিশা আর আব্বু আম্মুর কথাই শুনছিলাম। আমি আর কিছু বলছিলাম না। ওনাদের কথা শেষ হতে আমি অভিমান কণ্ঠে বললাম, বাহ, ছেলের বউকে পেয়ে ছেলেকে তো ভুলেই গেলে আব্বু আম্মু। হ্যাঁ, তাই ভাবো। এখন থেকে তারা আমার আব্বু আম্মু। বলে আম্মু আমাকে জড়িয়ে ধরল। তাই আমিও আম্মুকে দুজনকে জড়িয়ে ধরলাম। বললেই হলো, এটা শুধু আমার আব্বু আম্মু, আমি তাদের ভাগ কাউকেই দেব না। তখন আম্মু হাসতে হাসতে বলল। আচ্ছা, ঝগড়া করো না তোমরা, আমরা দুজনেরই আব্বু আম্মু। তারপর আব্বু আম্মু নিচে চলে গেল। আমি দিশাকে বললাম, দিশা তুমি খুশি তো? হুম, আমি অনেক খুশি। ওকে, এখন যাও গোসল করে আসো। আম্মু কি বললো শোনোনি? একটা শাড়ি পরে আম্মুর সাথে রান্নাঘরে হেল্প করো। আগে তুমি যাও, তোমার তো ঈদের নামাজ পড়তে তোমার তো ঈদের নামাজ পড়তে যেতে হবে। তাহলে চলো দুজনেই একসাথে করি। বলে আমি একটা দুষ্টুমি হাসি দিলাম। দিশা আমার দুষ্টুমি ধরতে পেরে একটা মুচকি হাসি দিয়ে বলল, এই যাও তো তুমি। বলেই আমাকে ওয়াশরুমে ধাক্কা দিতে দিতে আমাকে নিয়ে গেল দিশা। আমি আবারও বললাম, একসাথে করলে কিন্তু ভালোই হতো। আবার বলেই ওয়াশরুমের থেকে ভিতরে আমাকে পাঠিয়ে দিয়ে দরজাটা আটকে দিল। দিশা বাইরে থেকে বলল, রাকিব শোনো। বলো, একসাথে গোসল করবে? আবার ফাজলামি করে। আচ্ছা সরি, বলো কি বলবে? গোসল করে কাপড়গুলো রেখে এসো, আমি কেচে দেবো। আচ্ছা। তারপর আমি আর কিছু না বলে গোসলটা করলাম। টাওয়ালটা পরে আছি। আমি দিশাকে বললাম, দিশা দরজাটা খুলে দাও, আমার হয়ে গেছে। সত্যিই তো। সত্যি। তারপর দিশা বাইরে দরজাটা খুলে দিল। আমি বের হয়ে আসলাম। তারপর দিশা আবারও গোসল করতে ওয়াশরুমে চলে গেল। আমি আমার কাপড় চেঞ্জ করে নিলাম। তারপর দিশা গোসল সেরে বাইরে আসলো। ততক্ষণে আমি ঈদের পাঞ্জাবি পরে পায়জামা পরে একদম রেডি হলাম। দিশাকে বললাম, রাকিব তুমি একটু বাইরে যাও, আমি শাড়ি পরবো। আচ্ছা ঠিক আছে তো। কিন্তু দরজাতে থাকবে। আমি শাড়ি পরে প্রথমে তোমাকেই দেখতে চাই। আচ্ছা। বলে আমি দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। প্রায় 15 মিনিট পর দিশা ভিতর থেকে ডেকে বলল, রাকিব তুমি ভেতরে আসতে পারো। তারপর আমি দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখি দিশার শাড়ি পরছে, কিন্তু ঠিকঠাকভাবে একদমই পরতে পারিনি। আমি দিশার শাড়ি পরা দেখে আমি জোরে জোরে হাসতে লাগলাম। আমার হাসি দেখে দিশা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলল, এই খবরদার হাসবা না। হাসবো না তো কি করব, এটা শাড়ি পরা হয়েছে। তো দেখতে যখন পাচ্ছ, তখন তোমার পরে দিতে কি হচ্ছে? সেটা কি আমায় বলছো? বলতে হবে কেন? তুমি দেখতে পাচ্ছ না, নাকি বউকে পরিয়ে দিতে লজ্জা পাচ্ছ? আরে না, আমি লজ্জা পাবো কেন? তারপর আমি দিশার কাছে গিয়ে বললাম, খুলে ফেলো। কি খুলবো? আরে শাড়ি খোলো, ঠিকভাবে পরিয়ে দেই। আচ্ছা। তারপর আমি দিশাকে সুন্দর করে শাড়ি পরাতে লাগলাম। শাড়ি পরানো শেষে দিশা আমাকে বলে উঠলো, আচ্ছা তুমি এত সুন্দর করে শাড়ি পরাতে পারো কেমনি? আগে কাকে পরিয়েছো? পরেছি তো।
রাগানোর জন্য আমি বললাম। দিশা চোখ বড় বড় করে বলল, কাকে পড়িয়েছ? তারপরে আমি তার চোখের দিকে চোখ সরাতেই পারছিলাম না। যা, তুই তোর মামাতো বোনের কাছেই যা, আমাকে শাড়ি পরাতে হবে না। আমি শাড়ির কুচি করছিলাম। আমার এই কথা শুনে দিশা শাড়ির কুচিটা একবারে ঝটকামে টানে নিল আর গোমরা মুখ করে অন্যদিকে তাকালো। তারপর আমি বললাম, সত্যি কি যাব? যা, কে আটকিয়েছে? ঠিক আছে, আমি চলে যাই। আমার জন্য হয়তো আমার মামাতো বোন অপেক্ষা করতেছে। এই কথা বলা মাত্রই দিশা ওই অবস্থায় আমার কাছে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কুত্তা, তুই শুধু গিয়ে দেখ, আমার চেয়ে কেউ খারাপ হবে না। আমি তোকে যেতে দেবই না, তুই শুধু আমাকে শাড়ি পরাবি। তারপর আমি দিশার দিকে তাকিয়ে বললাম, এটা কি করলে? আবারও প্রথম থেকে শাড়ি পরাইতে হবে? তো পরাও। তারপরে আমি আবারও দিশাকে শাড়ি পরাতে লাগলাম। কুচি করে দিশাকে বললাম, নাও এটা গুজে দাও। আমি পারি না, তুমি পরিয়ে দাও। তারপর আমি দিশার নাভির নিচে শাড়িটাকে গুজে দিলাম। দিশা আমার স্পর্শ একদম কেঁপে উঠলো। তারপর দিশা আমাকে আবারও জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর আমি দিশাকে বললাম, দিশা ছাড়ো আমাকে, নামাজ পড়তে যেতে হবে তো। তারপর দিশা আমাকে ছেড়ে দিল। আমি আর আব্বু নামাজ পড়তে মাঠে চলে আসলাম আর দিশা আম্মুর ওকে রান্না করে হেল্প করতে লাগলো। নামাজ শেষে আমি আর আব্বু কোলাকুলি করলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রান্না শেষ, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর সবাই একসাথে খাবো। দিশা উপরে আছে, ডেকে নিয়ে আয়। আচ্ছা আম্মু, বলে আমি আমার রুমে চলে আসলাম। আমাকে দেখে দিশাও বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। ঈদ মোবারক। বলে দিশা আমার পায়ে পড়ে সালাম করতে যাবে। তারপর আমি বললাম, এখন আমার সালামি দাও। ও আচ্ছা, এর জন্য সালাম করতে হয় বুঝি ম্যাডাম? এখন বেশি কথা না বলে সালামি দাও। কত টাকা নিবে বলো? তুমি যা দিবে তাতেই খুশি। তারপর আমি দিশাকে 3000 টাকা দিলাম। দিশা অনেক খুশি টাকাটা পেয়ে, আমাকে একটা পপ্পি দিল সেই খুশিতে। তারপর লজ্জা পেয়ে এক দৌড়ে নিচে চলে গেল। এদিকে তো আমি লজ্জায় লাল হয়ে গেছি। একটু পর আমিও নিচে আসলাম। নিচে গিয়ে দেখলাম দিশা আব্বুকে সালাম করছে। তারপর বলল, আব্বু, এখন আমার সালামি দেন। আব্বু কত টাকা দিয়েছে জানি না, আম্মুকেও সালাম করে সালামি নিয়েছে। দিশা আসাতে আমাদের বাড়িটা খুশিতে পুরো মাতিয়ে রেখেছে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আম্মু আর দিশা মিলে আমার পছন্দের অনেক কিছুই রান্না করেছে। খাওয়া শেষে আম্মু বলল, রাকিব, এই সময়টা একটু টেস্ট করতো। আম্মু তুমি তো জানো আমি মিষ্টি খুব পছন্দ করি না। কিন্তু দিশা নিজের হাতে তোর জন্য বানিয়েছে। ও আচ্ছা, তাহলে তো খেতেই হবে। বলেই আমি টেক্সট করলাম। তারপর বললাম, অনেক সুন্দর হয়েছে তো, এগুলো পুরোটা খাবো আমি। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে আসলাম। তারপরে দিশাও আসলো। আমি দিশাকে বললাম, দিশা রেডি হয়ে নাও, কেন? তোমাকে নিয়ে ঘুরতে যাব। সত্যি? আম্মু শ্যামাই কই আছে? না, কি করে থাকবে, তুই তো সকালে শেষ করেছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে আসলাম। একটু পর দিশা আমাকে খুঁজে না পেয়ে সেও ছাদে আসলো। সে কোনো কথা না বলে আমার কোলে এসে বসে পড়লো। তারপর বুকে মাথা রাখলো। আমি বললাম, কি হয়েছে? কিছু না, তোমার বুকে মাথা রাখতে ইচ্ছা করছে। সারা জীবন এভাবে থাকবে তো? সারা জীবন এভাবে আগলে রাখলে পৃথিবীর সব থেকে ভাগ্যবতী মেয়ে আমি হব। তোমাকে সারা জীবন আমার ভালোবাসার শিকল দিয়ে তোমাকে আমি বেঁধে রাখবো। আমিও সারা জীবন এভাবে বন্দি থাকতে চাই তোমার এই বাহু ডোরে। তারপর দিশা চুপটি করে আমার বুকে মাথা রেখে দুজনেই চাঁদ দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। এইভাবে রাকিব আর দিশার ভালোবাসার প্রতি আর রাকিবের প্রতি ভালোবাসা খুনছুটি চলতে থাকে তাদের ছোট্ট একটা সংসার। সমাপ্ত। হ্যালো ভিউয়ার্স, তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এরপরে আরেকটি গল্প আসতেছে, নিজের বউ যখন 6 মাসের অন্তঃসত্ত্বা, এরকম একটা গল্প আসতেছে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।